আমি অফিশিয়ালি শুরু করতে যাচ্ছি। আজকের সবাইকে স্বাগতম আজকের এই ওয়েবিনারে। এবং আজকের ওয়েবিনারের যে বিষয়টি সেটা হলো যে কোভিড-19 এবং ডায়াবেটিস এবং কি চেঞ্জ হলো এই করোনা মহামারীর কালের সময়। আজকের এই ওয়েবিনারে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদুর রহমান স্যার। এবং আজকের ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অরুন্ধতী দাশগুপ্তা, উনি এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডাইরেক্টর রুদ্রাক্ষ সুপার স্পেশালিটি কেয়ার সেন্টার, ওয়েস্ট বেঙ্গল, ভারত থেকে। আমাদের মাঝে কি প্যানেলিস্ট হিসেবে আছেন আপনার ডক্টর জাহাঙ্গীর আলম সরকার, অ্যাসোসিয়েট প্রফেসর বিআইএইচএস জেনারেল হসপিটাল, ঢাকা, বাংলাদেশ। এবং আমাদের মাঝখানে কি প্যানেলিস্ট হিসেবে আরো একজন আছেন ডক্টর এম সালেকুদ্দিন, উনি খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন। এবং প্যানেলিস্ট হিসেবে আছেন তাসলিমা হক, নিউট্রিশনিস্ট, বিআইএইচএস জেনারেল হসপিটাল। এবং আজকে এই অনুষ্ঠানের চেয়ার হিসেবে আছেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, ডিন পাবলিক হেলথ, ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। আজকে এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করা হচ্ছে ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং ল্যাবএইড। প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, এবং বিশ্ব ডায়াবেটিস দিবসের সূচনা হয়েছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে। এবং আমরা খুব হ্যাপি যে আজকে যে ইউনিভার্সিটিটা আজকের এই ওয়েবিনারটা আয়োজন করছেন, সেই ওয়েবিনারটা বাংলাদেশে ডায়াবেটিসের যে প্রচারণা এবং সচেতনতার জন্য যে ব্যক্তি সবচেয়ে বেশি অবদান রেখেছেন এবং পথিকৃৎ, সে প্রফেসর ডক্টর ইব্রাহিমের প্রতিষ্ঠিত বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এবং সেই সমিতির পরিচালিত যে ইউনিভার্সিটি এবং তার যে হসপিটালগুলো আছেন বা হেলথ কেয়ার সেন্টারগুলো আছে, সেখানকার যে সম্মানিত রিসার্চার বৃন্দ এবং সম্মানিত শিক্ষক বৃন্দ যে আমাদের আজকে এখানে আসছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত। এবং সেই সাথে আনন্দিত এই জন্য যে ভারত থেকে ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, যিনি বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট এবং সেই সাথে আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে অনেক পরিচিত। আমাদের সৌভাগ্য হয়েছিল গত বছর ওনার একটি প্রোগ্রামে জয়েন করার ইন্ডিয়াতে, এবং সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই বছর আমরা ওনাকে নিয়েই প্রোগ্রাম করছি এখানে। শুরুতে যেটা আমরা এই অবস্থা, যেটা 2020 সালটা আসলে ঠিক স্বাভাবিক নয়। এর কারণ 2020-এর শুরুতেই সারা বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে গেছে, এবং এই করোনা মহামারীতে সবচেয়ে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, বিশেষ করে ডায়াবেটিস বলেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, সেইগুলোর যে সঠিকভাবে যে মানুষের লাইফস্টাইল এবং খাবার দাবার যে চেঞ্জটুকু বা এর মাধ্যমে যে সুস্থ থাকা যায়, সেই সুস্থ অনেকাংশেই আমাদের যে রোগী আছেন সেগুলো করতে পারেননি। প্লাস তারা নিয়মিত ফলো আপের জন্য ডাক্তারের কাছে হয়তো যেতে পারেননি, অথবা করোনা কালীন বা যারা করোনাতে আক্রান্ত হয়েছেন তাদের যাদের ডায়াবেটিস আছে তারা কতটুকু সিভিয়ারিটি গেছেন বা যান নাই, সেই ব্যাপার নিয়েও অনেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আমরা আজকে যে জিনিসটা জানতে চাইবো বা আজকে যে জিনিসটা আমাদের অরুন্ধতী দাশগুপ্ত উনি আজকে যে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, যে করোনা কালীন সময়ে আমাদের ডায়াবেটিস এবং ডায়াবেটিস পেশেন্টের আসলে কি অবস্থা, আমরা করোনা পূর্ববর্তী অবস্থায় যা জানতাম করোনা পরবর্তী বা করোনার মাঝখানে এসে আমরা কি তাই জানি কিনা, বা আমরা আমাদের আসলেই কোনো পরিবর্তন এসেছে কিনা, যদি এসে থাকে সেই পরিবর্তনটা কি ধরনের পরিবর্তন, এবং সেই পরিবর্তনের আলোকে আমাদের ট্রিটমেন্ট বা সেবা সেগুলোতে কোনো পরিবর্তন আসছে কিনা, নতুনত্ব আসছে কিনা সেই বিষয়ে। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মাহমুদুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিকেল বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, এবং সেই সাথে 2022 সেশনে বাংলাদেশ হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি।
যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রামটা সন্ধ্যায় এবং সারাদিনই ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা ডায়াবেটিক দিবসের বিভিন্ন প্রোগ্রামের সবাই ক্লান্ত, আমার অনুষ্ঠানে দীর্ঘায়িত না করে আমরা সরাসরি চলে যাই। আমি শুরুতে ডক্টর রঞ্জিত দাশগুপ্তকে রিকোয়েস্ট করছি ওনার আজকের কিনোট প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। এবং আজকের এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে, সুতরাং যারা আমাদের এখানে প্যানেলে যোগাযোগ করেননি বা আমাদের লিঙ্কটা পাননি জুম লিঙ্কে, তারা ফেসবুকে লাইভও এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। ডক্টর রঞ্জিত দাশগুপ্ত। নমস্কার, খুব ভালো লাগছে এই প্রোগ্রামের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে। বাংলাদেশ যাওয়ার দুবার সুযোগ হয়েছে এবং দুবারই খুব ভালো, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ঢাকা অবধি গেছি, তার বিয়ন্ডে যাওয়া হয়নি। যেটা ডিসকাস করছিলাম যে রুটস বাংলাদেশে, সেই জন্য একটা ইমিডিয়েট কানেকশন ফিল করি, যেটা আজকে দিওয়ালি, আমাদের এখানে দিওয়ালি। তো সাধারণত অন্য অনেক প্রোগ্রামকে না করেছি আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে যেগুলো প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু যখন তাসলিমা যখন বললো এটাকে না করতে পারিনি, বিকজ বাংলাদেশের সাথে যে কোনো কানেকশন খুব হার্ট ছুঁয়ে যায়। তো আজকে যেটা আমরা ডিসকাস করব, যেটা আমাকে ইয়ে করেছেন, রেসপন্সিবিলিটি যেটা দিয়েছেন, সেটা হচ্ছে আমার মনে হয় একটু স্ক্রিন শেয়ারিংটা অ্যালাউ করতে হবে, এনেবল করতে হবে। হোস্ট থেকে ডিসেবল করা আছে স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে, আমরা দেখছি। তো আজকে আমাদের যেটা ডিসকাশন, সেটা হচ্ছে যে কোভিড-19 প্যান্ডেমিকে এসে ডায়াবেটিসের পেশেন্টদের কি কিছু চেঞ্জ হয়েছে নাকি হ্যাজ সামথিং চেঞ্জড ইন দ্য ম্যানেজমেন্ট, সেই নিয়ে আমরা আজকে ডিসকাস করব। বেসিক্যালি আমাদের এই কটা অবজেক্টিভস থাকবে: দি ইমপ্লিকেশনস এন্ড দি ওভারভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক, দ্য কানেকশন বিটুইন ডায়াবেটিস এন্ড কোভিড-19, কোন জায়গায় কোভিড-19 এর পেশেন্টরা বেশি অ্যাট রিস্ক থাকছেন, দেখা যাচ্ছে কার্ডিওভাস্কুলার রিস্ক, সো উইল ডিসকাস এ লিটল বিট অ্যাবাউট দ্যাট। ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইন টাইমস অফ কোভিড-19 কিছুটা বদলেছে, কিছু কিছু মেডিসিনের সম্বন্ধে কোয়েশ্চেন মার্ক এসছে, কিছু কিছু সম্বন্ধে আবার কিছু পজিটিভ রেসপন্স এসছে, and particular precautions for people with diabetes during COVID-19. এই objectives এর সাথে আমরা এগিয়ে যাব in the next few slides. This is the history of epidemics and global pandemics, and you know how the world has seen a number of pandemics, from Black Death, bubonic plague to COVID-19 today, and there have been so many million deaths. Ajke data that the 57.5 million people I think affected. But আমরা যদি SARS-CoV-2 কে in its entirety দেখি, so what we have understood in the last few months, যে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করতে পেরেছি, যে ক্ষেত্রে দেখা গেছে যে the prognosis is poorer, সেগুলো obesity, cardiovascular disease, diabetes, smoking, some drugs like immunosuppressant drugs, vitamin D সাথে একটা associated বলা হয়েছে, sleep apnea. তো এগুলোর সাথে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আইডেন্টিফাই করা গেছে। হোস্ট বায়োলজিতে সেক্স, ইন দ্য সেন্স যে ফিমেলস এর মধ্যে একটু বেটার প্রগনোসিস দেখা যাচ্ছে, ওয়াই ইস্ট্রোজেনের একটা প্রোটেক্টিভ এফেক্ট আছে নাকি সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। এজ এল্ডারলিদের মধ্যে ওয়ার্স প্রগনোসিস, জেনেটিক্সের ব্যাপারে এখনো a lot needs to be understood. But with these risk factors in the host biology, once the SARS-CoV-2 affects the patient, তখন দুটো দিকে injury হচ্ছে. So there's the direct injury and the indirect injury. So direct injury causing hypoxemia in the lungs, affecting the heart, affecting the myocardium, resulting in arrhythmias and heart failures. And then indirectly, the effect on the immunopathology, the hyperinflammation leading to thrombosis. And we have understood যে COVID-19 এর prognosis এর অনেকটাই depend করছে coagulopathy বা thrombosis এর উপরে, and if that is triggered, then that leads to a worse prognosis as compared to if that is not triggered.
তাছাড়া জিআই, লিভার, কিডনি, সিএনএস এগুলো প্রত্যেকটা এফেক্টেড হচ্ছে বলে আমরা আজকে বুঝতে পেরেছি। কোএক্সিস্টেন্স অফ ডায়াবেটিস এন্ড কোভিড-19, যেখানে ডায়াবেটিসের নাম্বারটা আমরা জানি যে হিউজ, পার্টিকুলারলি আমাদের পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে ডায়াবেটিসের যারা আক্রান্ত পেশেন্টস প্রচুর, সেখানে কোভিড-19 একটা ডেফিনেটলি ইটস অ্যান আনহোলি সিচুয়েশন where one disease tends to complement the other and kind of endorse the other. তো আমাদের যেগুলো কোয়েশ্চেন্স সেটা হচ্ছে যে আর পিপল উইথ ডায়াবেটিস, পিডাব্লিউডি হিসেবে রেফার করা হচ্ছে, আর they more prone to COVID-19? Number one, are they likely to get more severe form of the disease? What are the mechanisms by which diabetes worsens COVID-19? Are any changes to the treatment of diabetes to be made if they develop COVID-19? And what special precautions should patients with diabetes take to prevent COVID-19? এই সংক্রান্তে আমাদের একটা পেপারও বেরিয়েছে রিসেন্টলি আইজাডে, আমাদের এখানে একটা জার্নালে, যেখানে I looked at the review of the interrelationship between COVID-19 and diabetes mellitus, আর সেই সুবাদে বেশ কিছু লিটারেচার ঘাটা হয়েছে। ঘাটতে গিয়ে যেটা বুঝতে পেরেছি যে ইম্প্যাক্ট অফ ডায়াবেটিস ইন SARS-CoV-2 এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, that has been quite significant. Though we cannot say that as such people with diabetes are more prone to COVID-19, because in general যেটা susceptibility থাকে যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন, সেটা তো আছেই ডায়াবেটিসের পেশেন্টের। লেস রোবাস্ট ইমিউন ফাংশন, আমরা জানি যে ডায়াবেটিস পেশেন্টের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়, বাট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ডায়াবেটিক পেশেন্টসের খুব বেশি হলে এখন পর্যন্ত তেমন আমাদের কাছে কোনো ডেটা নেই। So basically, because COVID-19 starts off as an upper respiratory tract infection, so what has been generally suggested by the global, Indian and other bodies also is that the people with diabetes, they are not more prone to COVID-19 per se than the general population. But if they do get COVID-19, definitely আমরা জানতে বুঝতে পেরেছি যে প্রথম দিকে স্টাডিজ থেকে আমরা বুঝতে পেরেছি, মার্চ এপ্রিল থেকে যেগুলো স্টাডিজ আসা শুরু হয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে they are at an increased risk for developing more severe and advanced stages of the disease. So প্রথম দিকে ইউহান, চায়নার যেগুলো ডেটা এসেছে, দেখা গেছে যে 20% of the ICU admissions due to COVID-19 had diabetes as a comorbidity. যেটা আমরা ইটালি থেকে ডেটা দেখেছি যে more than 2/3 of those who died had diabetes. From India also, প্রথম যেগুলো ডেথ নিয়ে স্টাডি করা হয়েছে সেখানে দেখা গেছে a majority of the people had, they had diabetes or they had hypertension. And যেহেতু আমরা জানি যে diabetes আর hypertension coexistence তো খুবই common, so over a third had both diabetes and hypertension. আমাদের যেটা আমরা রিস্ক ফ্যাক্টরস এর ইমপ্লিকেশন যেটা আমরা দেখেছি, এই স্টাডিটা সম্বন্ধে আমরা অনেকেই বাই দিস টাইম আমরা জেনে গেছি যে এটা Wu et al ওরা বের করেছিল, যে অলমোস্ট একটা রিপোর্ট দিয়েছিল 72,000 পেশেন্টস এর উপরে ফ্রম চায়না। তো সেখানে what we have identified is that the যে ডেথ রেট উইথ প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনস, সেখানে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্কটা 10.5%, ডায়াবেটিসের কিন্তু 7.3, হাইপারটেনশন 6, chronic respiratory disease 6.3, and cancer 5.6. And a patient who had no pre-existing conditions, আমাদের পেয়েছি যে সেই স্টাডিতে দেখা গেছে যে death rate was just to the tune of 0.9%. So definitely that did bring out the risk of diabetic patients developing COVID-19. আর একটা পয়েন্ট যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে ডায়াবেটিসের পেশেন্টরা apparently they have milder early symptoms. Potentially that makes them more susceptible to a rapid deterioration. তো সেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডায়াবেটিক পেশেন্ট অনেকেই COVID-19 পজিটিভ হচ্ছেন, হয়তো জাস্ট ক্যাজুয়ালি ঘরে থাকছেন, জাস্ট হোম কোয়ারেন্টাইনে, অ্যান্ড তেমন কোনো কিছু নয়, কিন্তু এই পয়েন্টটা যে প্রথম দিকে ওদের খুব মাইল্ড সিমটমস থাকছে আর পরের দিকে গিয়ে র্যাপিড ডিটেরিওরেশন হচ্ছে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই দে নিড আ লট অফ intensive monitoring. We just cannot let them go throughout যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ হচ্ছে, একদম সব প্যারামিটার্স নর্মাল থাকছে, we need to keep on monitoring them very well. In an attempt to understand what worsens the prognosis of COVID-19 in diabetes, we have understood that it's a chronic low-grade inflammatory disease. It's a long-term immune system imbalance. It's a metabolic syndrome. আমরা জানি যে একটা বেসলাইন সাইটোকাইন ওভার রেসপন্স থাকেই, একটা ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, TNF আলফা, একটা প্রো ইনফ্লামেটরি স্টেট ডায়াবেটিসে সবসময় এক্সিস্ট করে। সো ডায়াবেটিস এন্ড COVID-19 দুটোই একটা kind of synergistic effect হয়ে যাচ্ছে in terms of inflammation.
and that results in endothelial dysfunction, and endothelial dysfunction তারপরে গিয়ে গিয়ে ট্রিগার করছে আরো অনেকগুলো পয়েন্ট। ওবেসিটি, যেটা একটা কমন অ্যাসোসিয়েশন অফ ডায়াবেটিস, আমাদের দেশেও আপনাদের দেশেও সব জায়গায় ওবেসিটির পার্সে যেটা অ্যাসোসিয়েশন আছে ইনফ্লামেশনের সাথে, ইমিউনিটির সাথে, অক্সিডেটিভ স্ট্রেসের সাথে, মেকানিক্যাল restriction of ventilation এর সাথে, that has been postulated to be an important determinant of infection by the coronavirus. So that is, it's very important যে আমরা mechanisms by which diabetes worsen COVID-19 টাকে বুঝে নিই। That is why আমাদের পেশেন্টদেরকে আমরা বারবার বলছি যে ওয়েট নিয়ন্ত্রণে রাখুন, এক্সারসাইজ করুন, ব্লাড সুগার লেভেলস কন্ট্রোলে রাখুন। আরেকটা জিনিস যেটা বেরিয়ে এসেছে, সেটা যেটা আমরাও দেখছি, আপনারা যারা ডায়াবেটিস ট্রিট করছেন তারাও দেখছেন হয়তো, যে আগে ডায়াবেটিস ছিল না কিন্তু COVID-19 পিরিয়ডে সুগার লেভেলস প্রচন্ড হাই যাচ্ছে, and when you look at the HbA1c, the HbA1c is also not very high. So these are not like pre-diabetic people who've gone into diabetes, but rather একটা নতুন স্কুল অফ থট যেখানে বলছে যে SARS-CoV-2 যেহেতু we have identified যে ACE2 receptors এর সাথে bind করছে, they are expressed in the key metabolic tissues, যেমন pancreas, যেমন adipose tissue, small intestine, kidney. So it is plausible that এই SARS-CoV-2 ওখানে গিয়ে ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে প্যানক্রিয়াসের সাথে থেকে pleiotropic alterations of glucose metabolism করছে, that could complicate the pathophysiology of pre-existing diabetes or lead to new mechanisms of diabetes. That is interesting. আরেকটা জিনিস যেটা রিপোর্টেড হয়েছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পেশেন্টরা সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, ওরা কিটোসিসে চলে যাচ্ছে। সো এখানে একটা কোয়েশ্চেন বলছে যে ভাইরাল কজ অফ কিটোসিস প্রোন ডায়াবেটিস, যেটা আগেও আইডেন্টিফাই করা ছিল SARS-CoV-2 সাথে না, অন্য করোনা ভাইরাসের সাথে যারা ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তো সেটা কি একটা মেকানিজম হতে পারে নাকি? যেটা বলছিলাম যে SARS-CoV-1 নিউমোনিয়া যেটা আগে হয়েছিল, সেখানেও কিন্তু ফাস্টিং গ্লাইসেমিয়া আর অ্যাকিউট অনসেট ডায়াবেটিসের কথা বলা হয়েছে। তো প্রবাবলি এটা গিয়ে বাইন্ড করছে এবং সেই হিসেবে প্যানক্রিয়াসে বাইন্ড করে মেবি ইট ইজ causing a new onset, causing destruction of the beta cells and resulting in sudden severe loss of insulin, and that might lead to hyperglycemia and diabetes. ACE2 সাথে যেটা কানেকশন ডায়াবেটিসে দেখা গেছে, প্রথম বেশ একটা কোয়েশ্চেন মার্ক আসছিল যে ACE ইনহিবিটরস আমরা ইউজ করব কিনা, ARBs ইউজ করব কিনা, বিকজ ওরা ACE2 এর সাথে বাইন্ড করছে, তো সেখানে নেগেটিভ আছে নাকি। তো আমরা যেটা বুঝতে পেরেছি এখন যে SARS-CoV-2 গিয়ে ACE2 এর সাথে বাইন্ড করে, and that leads to a viral entry and replication and cause an ACE2 down regulation. Now ACE2, as we know, is important because it has a role to play in the conversion of angiotensin 2 to angiotensin 1 to 7 or 1 to 9. And ACE inhibitors and ARBs, could block it there. So এখানে যদি ওরা ACE2 এর সাথে bind করে নিচ্ছে, বাই ডিরেকশনাল কথা বেরোলো যে এক নম্বর তো ACE2 যদি কমে যাচ্ছে তাহলে কি angiotensin 2 বেড়ে যাবে, অ্যাকিউট লাং ইনজুরি ওগুলোকে বেড়ে যাবে। আর সেকেন্ডলি উল্টো দিকে কথা হচ্ছে যে বিকজ বাইন্ড করে ওদেরকে ডাউন রেগুলেট করে নিচ্ছে, তাহলে কি এটা প্রোটেক্টিভ মেকানিজম থাকছে নাকি। তো দুটো ডিরেকশনই বলা হয়েছে। অ্যাজ অফ নাও যতটুকু ডেটা যে ACE ইনহিবিটর ARB বন্ধ করার কোনো কারণ নেই, বাট যদি COVID-19 সিচুয়েশনে কাউকে স্টার্ট করছেন তাহলে হয়তো কিছুদিন ARB স্টার্ট না করে মেবি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার or a diuretic could be used, and then subsequently when the COVID-19 pandemic is over you could revert back to the ARBs. That is again a school of thought, সবাই যে এগ্রি করছে তা নয়। আবার এই রিসেন্টলি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম যেখানে অনেকে খুব অপোজ করেছে যে we do not have data enough to say that, and why take away the positive effects of ACE inhibitors and ARBs. So that does not so সেটা একটু দেখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। Probably it's better to start off with a calcium channel blocker, because we know that unless the patient has macroalbuminuria, just hypertension control করার জন্য both are equivalent. যেটা বেরিয়ে এসেছে যে ডায়াবেটিস পেশেন্টের যেটা মর্টালিটি হচ্ছে, সেই মর্টালিটিটা মোস্টলি কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্কে হচ্ছে। কার্ডিওভাস্কুলার মর্টালিটিটা বেশি দেখা যাচ্ছে তাদের মধ্যে। সো কেন কার্ডিওভাস্কুলার রিস্ক? We have seen that if the patient has diabetes and underlying cardiovascular disease, then definitely the prognosis is much poorer. More than diabetes itself, the problem is on the level of the metabolic control and the presence of comorbidities. Hence, prevention and management of CVD in COVID-19 is a key issue, particularly in diabetic patients. So mechanisms and consequences of COVID-19, how does the COVID-19 affect the myocardium?
So COVID-19, there is these are the ways আমরা দেখতে পাচ্ছি যে একটা inflammatory response আছে, autonomic disturbance হচ্ছে, hypercoagulable state আছে, anemia, down regulation of ACE2 receptors, anxiety state, increased endogenous catecholamines, decreased cardiac and pulmonary function, increased hypoxemia, cardiopulmonary deconditioning, peripheral deconditioning, myocardial, causing myocardial injury, conduction system damage, all of which is causing tachyarrhythmia, bradyarrhythmia, drug-induced increased QT interval, decompensation, heart failure. এগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মানে COVID-19 patients, and particularly আমরা তো আজকে জানি যে একটা large section of diabetic patients ওদের underlying heart disease থাকে, যেটা আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না বিকজ এটা ওভার্ট থাকে না। সো দ্যাট ইজ ওয়াই যেটা আমাদের all the more যেটা প্রিকশন নিতে হচ্ছে যে আমরা একটু মোর অ্যালার্ট হয়ে যাই যে আমাদের পেশেন্টসরা হার্ট ফেলিয়ারে আছে কিনা, ওদের কোনো রকম আন্ডারলাইং কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, ডায়াবেটিক পেশেন্টস, যেটার জন্য COVID-19 হলে একটা ওয়ার্স প্রগনোসিস রেজাল্ট করবে। The mechanisms of disease in relation to the cardiovascular system, এত ডিটেইলসে আমি যাচ্ছি না। This is what we have been discussing, the ACE2 receptors, the CVD associated down regulation of the RAS ACE2 system, because of all this আমরা তো ডিটেইলসে যাব না। মোট কথা হচ্ছে যে অনেকগুলো রিস্ক ফ্যাক্টরস আছে পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টসের মধ্যে, আর ওরকম আন্ডারলাইং কেসেসে থাকলে কিন্তু প্রগনোসিস অনেকটা পোরার হচ্ছে। This is the same thing which has been explained in the diagrammatic form, and you can see there are so many areas involved, whether it's the macrovascular endothelial dysfunction, the plaque instability, the cytokines, the immune activation, fulminant myocarditis, myocardial damage, heart failure, arrhythmia, whichever we are talking about, all of which is resulting in a worse prognosis because of the cardiovascular factors. একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উঠে এসেছিল again is statins. স্ট্যাটিনসও আপরেগুলেশন করে ACE2, তো আবার বললো যে ACE2 যদি নাম্বারস বেড়ে যায় তাহলে বেশি বেশি করে বাইন্ড করবে, তাহলে ওয়ার্স প্রগনোসিস হবে। কিন্তু again keeping in view the risk of rise in lipids and the potential cardiovascular risk, the risk of rebound rise in inflammatory markers like interleukin 6 and interleukin 1 beta, it is advocated to continue statins. So statins বন্ধ করবেন না, কিন্তু যাদের লোপিনভির বা রিটোনভির বা রেমডেসিভির ইউজ করা হচ্ছে concomitantly with statins, there are concerns about myopathy and hepatotoxicity. So maybe if you're using these molecules for the treatment of COVID-19, তখন maybe কিছুদিন স্ট্যাটিনটাকে হোল্ড করাটা might be a good option. Our patients need to manage their hypertension. I mean, we'll be talking about diabetes, but just a quick slide on hypertension. যে আমাদের বারবার ওদেরকে বলতে হবে যে বাড়িতে মনিটরিং করতে হবে, কোনো মেডিসিন as such adjust করতে হবে না, বাট ক্লিনিক্যাল রুটিন ক্লিনিক্যাল রিভিউর জন্য আসতে হবে না, বাড়িতে টেস্ট করুন, মনিটর করুন, খুব বেশি হলে টেলিকনসালটেশন করুন। বাট যারা হসপিটালাইজড পেশেন্ট উইথ COVID-19, they're also arrhythmias are the main concern, but hypokalemia has been found to be quite common in patients with hospitalized COVID-19, and very rarely they do require parenteral antihypertensives. Not going to the biomarkers, talking about potential long-term complications. Our complications of COVID-19 নিয়ে again আমাদের একটা পেপার বেরিয়েছিল যেটা ইনফ্যাক্ট পাকিস্তানের ওদের এন্ডোক্রিনোলজি জার্নাল থেকে বেরিয়েছিল। If you could just give me 1 minute, just a minute, এক মিনিট, আমার এখানে নেটটা একটু অল্টার করছে, আমি নেটটা একটু চেঞ্জ করে নিচ্ছি, just give me 1 minute please. Is that all right? আমার নেটটা মানে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। Is that all right? Just give me 1 minute. Can I just change my net? It's okay. Yeah. It's okay. Thank you. In the meantime, আমি একটু বলে রাখি আমাদের কি প্যানেলিস্ট, আরেকজন কি প্যানেলিস্ট ডক্টর এম সাইফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ঢাকা, উনি জয়েন করেছেন ইতিমধ্যে আমাদের সাথে। আমরা কিনোট প্রেজেন্টেশন হয়ে গেলে আমরা কি প্যানেলিস্টদের বক্তব্য শুনবো, এরপরে আমাদের প্রধানমন্ত্রী বলবেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষিপ্ত আকারে, আমাদের যেহেতু সময় অল্প, খুব সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন নিব। যদি থাকে আপনারা ইনবক্সে অথবা আপনারা হ্যান্ড রেজ করবেন, সেভাবে আমরা প্রশ্নটি নিয়ে নেব। ধন্যবাদ।
আমার নেটটা একটু প্রবলেম করছে, তো কিছুক্ষণ আমি ভিডিওটাকে একটু অফ রাখছি, নাহলে হয়তো ল্যাগ করে যেতে পারে। ক্যান ইউ সি দ্য স্লাইড নাও? দেখতে পাচ্ছেন? Yes. Yeah, thank you. Thank you. So when we're talking about potential long-term complications, বেশ কিছু complications have come up. এখন যতটুকু আমরা একটু বুঝতে পারছি কিছুটা, আর কিছুটা যেমন প্রিভিয়াস সার্স কোভিড মানে বা মার্সের সম্বন্ধে কমপ্লিকেশনস নিয়ে আমরা ইয়ে করছি, তখন দেখা যাচ্ছে যে পালমোনারি কমপ্লিকেশনস আছে, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস আছে, ডিসলিপিডেমিয়া দেখা যাচ্ছে, নিউ অনসেট হাইপারগ্লাইসেমিয়া দেখা যাচ্ছে, এবং মানে সাইকোলজিক্যাল নিউরোমাস্কুলার ওগুলো কমপ্লিকেশনস তো আছেই, যেগুলো আমরা আস্তে আস্তে আজকে বুঝতে পারছি যে আমাদের পেশেন্টসের মধ্যে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে something which is very similar. So the paper that we had published was in April, but এখন যেটা আমরা বাই নভেম্বর যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু অ্যাজ অ্যান্টিসিপেটেড প্রবলেমস গুলো বেরিয়ে আসছে। Okay, now coming to the management. Of course, the first and foremost factor is the glycemic control. It's the most important factor. Glucose concentration in the airway secretion is directly proportional to the blood glucose concentration. Appropriate glycemic control limit complications associated with long-term hyperglycemia. Preventing diabetes complications is vital. It's the most important because it is a frequent cause of premature mortality. Why we are stressing again and again is that, আমরা যখন এটা ডিসকাস করছি, অনেকে এরকম একটা কিছু সেমিনারের পরে অনেকে ধরুন যে মলিকিউলটা বললাম বলা ডিসকাস করা হলো যে ভালো, তারা ওটাকে ইউজ করছেন ওভারটলি বাট অ্যাট দ্য কস্ট অফ গ্লাইসেমিক কন্ট্রোল। সো that paper has also been published. Nothing should be done at the expense of glycemic control. That is the foremost thing. Having said that, আমাদের যেগুলো various anti-diabetic medications আছে, so we do not have a direct evidence on the risk of developing COVID-19 infection or on adverse effects. So if the patient has been on anti-diabetic drugs, so can we continue all the anti-diabetic drugs or do we need to stop any of them? So to the mild symptoms of COVID-19 hoy by asymptomatic high and their glycemic control is good, then they can continue with their usual dose of medication. If the control is inadequate, the addition of insulin would be warranted definitely. And I'm going to say two thoughts near can definitely start kore dite habe. COVID-19 per se, severe infection hole glycemic control can be poor. Some reports of decay have come up. In all such patients, insulin would be the anti-diabetic agent of choice. Basal bolus বা অনেকের সুগার লেভেলস এতটা বেড়ে যাচ্ছে, যদি ইন্ট্রাভেনাস ইনফিউশন লাগছে, আপনারা হয়তো তাই দেখছেন আমরা প্রচুর পেশেন্টে ইন্ট্রাভেনাস ইনসুলিন ইনফিউশন ইউজ করতে হচ্ছে। But if the patient is stable and does not require insulin, so what are the implications with the use of the different drugs? Metformin আমরা জানি যে anti-proliferative and immunomodulatory effects আছে। আগে reports আছে যে there has been a decreased reports of decreased mortality. ওদের কিছু বাইন্ডিং এজেন্টস আছে ADAM17 বলে, যেটা থ্রুতে ওরা they can increase the risk of pneumonia and they can be continued in a mild COVID-19 again, but moderate থেকে কিন্তু thiazolidine কে বন্ধ করে দিতে হবে, because all the more because we're concerned about heart failure and volume overload and myocardial dysfunction, and presence of thiazolidine could exacerbate that. GLP-1 receptor agonist, again, it increases ACE2 expression in the lungs. আমরা জানি যে GLP-1 receptor agonist nausea হয়, vomiting হয়, আর COVID-19 পেশেন্টরা এমনিতেই দেখা যাচ্ছে যারা ভালো করে খেতে পারছে না, nausea হচ্ছে, so probably maybe in the mild again, moderate থেকেই বন্ধ করতে হবে। DPP4 inhibitors, যেটা একটা পয়েন্ট উঠে এসেছিল যে মার্স যেটা করোনা ভাইরাস ছিল, সেটা DPP4 এর সাথে কানেকশন ছিল, সো দ্যাট ইট রিডিউস দ্য ভাইরাল এন্ট্রি। সো সেরকম কি কিছু COVID-19 এ দেখা যাবে নাকি সেরকম টু দ্যাট অ্যাসপেক্ট কিছু পেপার্স এসেছিল, they said that actually it could bind to DPP4. The COVID-19 may bind to DPP4, and maybe the use of DPP4 inhibitor is going to be beneficial, not just safe but beneficial. But খুব স্ট্রংলি উঠে আসেনি সেই কথাটা,
বাট কিছু কিছু একটা দুটো স্টাডিজ করেছে, এখনো খুব স্ট্রংলি সেটা রেকমেন্ডেশন আসেনি যে COVID-19 এর সাথে DPP-4 এর কিছু কিছু অ্যাডেড বেনিফিট আছে, বাট মোরলেস এটা সেফ। সো মাইল্ড টু মডারেট COVID-19 ইনফেকশনে ইউজ করাই যেতে পারে। Severely, of course, again, you're not using. SGLT2 inhibitors, of course, you have to be a little careful because আমরা জানি যে there's this risk of dehydration and euglycemic ketosis. So একটা ইনফেকশনের ব্যাকগ্রাউন্ডে I think a lot of us are going to be cautious. But again, আমাদের অনেক পেশেন্ট যারা মাইল্ড ছিল, asymptomatic ছিল, and sugar levels were good, we didn't really touch them, and that has been good. In fact, একটা DARE 19 বলে একটা স্টাডিও স্টার্ট হয়েছে, that's a very that's a, I would say, rather brave study, যেখানে ওরা dapagliflozin use করছে in patients with COVID-19 with risk factors like diabetes, hypertension, heart failure, not necessarily diabetes. তো তারা বলতে চেষ্টা করছে যে dapagliflozin এর যেটা হার্ট ফেলিয়ার বেনিফিশিয়াল এফেক্ট দেখা গেছে, সেটা maybe translated into a good action in terms of COVID-19 outcomes. We still do not have the data from that, so we don't know. But all in all, I think we are all going to be a little apprehensive about a patient going back with this SGLT2 inhibitor unless it's a completely mild or asymptomatic patient. Modern sulfonylurea, only concern, of course, hypoglycemia. Patient যদি ভালো করে না খায়, তখন in the presence of an infection, of course, hypoglycemia risk থাকে, so you have to be careful. Severe তো নয়, moderate okay, মানে মোটামুটি বুঝে নিয়ে continue করতে হবে. Hydroxychloroquine came with a bang, in terms of COVID-19. There were already a lot of studies telling us about the use of hydroxychloroquine as an anti-diabetic. তো কিছু কিছু beneficial effects দেখা গেছে, তারপর ICMR থেকে আমাদের এখানে approved হলো for prophylaxis amongst healthcare professionals. So if the patient is on hydroxychloroquine, I think this is also what I have also done, and some others also, if there is no contraindication, retinopathy নেই, কিছু নেই, তো যেখানে আমরা জানি না যে খুব একটা ভালো বেনিফিট আছে কিনা, এখনো অনেকগুলো মেকানিজম অফ অ্যাকশন বলেছিল, পিএইচ অল্টার করে দেয়, ভাইরাল এন্ট্রি কমিয়ে দেয়, অনেক কিছু, বাট আমরা রেজাল্টস তো খুব ভেরিড পেয়েছি, কিছু স্টাডিজ একদম খুব ভালো, কিছু স্টাডিজ একদম ভালো না, we don't know, but maybe you could use it if your patient requires a slight touch of HbA1c reduction, then you could try the use of hydroxychloroquine. Insulin, of course, can be used at any stage. It's the mainstay of treatment. Dose adjustments to be done appropriately to reach therapeutic goals. Very, very important. But at the same time, the risk of hypoglycemia important. A acta jaiga, which is really causing a lot of havoc in glycemic control, this use of steroids. Now, with the positive data that has come up with steroids, a lot of people are using steroids. আমাদের দেশে তো খুবই ইউজ হচ্ছে, যারা ট্রিট করছেন COVID-19, মডারেট স্টেজ থেকে ওরা ইনফ্যাক্ট স্টেরয়েডস ইউজ করছেন। তো অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুগার খুব হাই চলে যাচ্ছে, এবং হসপিটালাইজড স্টেট তো বটেই, যেখানে আমরা ইনসুলিন ইনফিউশন ইউজ করতে হচ্ছে। Even after discharge, when a lot of them are being discharged with, say, oral steroids for 4-5 days or so, sugar levels প্রচন্ড 400-500 ওরকম থাকছে। So we are having to continue insulin in those patients even after the tapering of steroids. বেশ কিছুদিন অবধি ওদের গ্লাইসেমিক স্ট্যাটাস কিন্তু খুব একটা ভালো থাকছে না। আরেকটা যেটা concern had come up with MERS, had come up with SARS, and is probably coming up with SARS-CoV-2, is that যারা অনেক দিন ধরে হসপিটালাইজ থাকছেন এবং বেশ প্রলংড স্টেরয়েডস যাদেরকে ইউজ করা হচ্ছে, তারপর যখন টেপার ডাউন করা হচ্ছে, দেখা যাচ্ছে they are going into a state of iatrogenic hypocortisolism. So if you have a COVID-19 patient who's been on steroids for quite some time, and just when you taper it down, the sugar goes down and the BP goes down, keep hypocortisolism in mind, because it has been seen with the same group and is also being reported. Now, I have when I was looking up for this presentation, I did not get any studies as such, but reports have been there about iatrogenic hypocortisolism after the remission of the acute stage. So that was about the management of diabetes in patients with COVID-19. Precautions যেটা আমাদের পেশেন্টরা কন্টিনিউয়াসলি আমাদেরকে জিজ্ঞেস করছে, এক্সট্রা তো কোনো কিছু নয়, it's the same thing, the hand hygiene, the respiratory hygiene, social distancing, avoiding non-essential travel to break the chain. But for our patients যেটা important সেটা হচ্ছে গ্লাইসেমিক কন্ট্রোলটা সম্বন্ধে তারা যেন অ্যাওয়্যার থাকেন,
self monitoring of blood glucose is to be encouraged. আমরা প্রচুর মানুষকে recently even we have asked them to shift because গিয়ে গিয়ে টেস্ট করা পসিবল হচ্ছে না, রিস্কটা বেড়ে যাচ্ছে। Stabilize the cardiac and the renal status. Nutrition, at lockdown period যেটা হয়েছিল যে প্রচুর আমাদের পেশেন্টসরা, their family members, মানে প্রচুর ওবেসিটি বেড়ে গেছিল, খাওয়া দাওয়া গন্ডগোল, প্রথম সবাই ফেসবুকে ভালো ভালো খাবার দিচ্ছে, ভালো খাচ্ছে, ঘুমোচ্ছে, মানে ঘুমানোর কোনো টাইম নেই, টাইম টেবিল পুরো গন্ডগোল হয়ে গেছিল। তারপর আস্তে 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 when they're coming back to unlock stages, but that's phase effect is staying there. Then again exercise, মানুষরা বাইরে বেরোচ্ছে না, পার্কে যাচ্ছে না, জিম বন্ধ হয়ে আছে। Exercise is a concern, so we are asking them to exercise at home. যতটুকু পারা যায় বাড়িতে হাঁটুন, উঠোনে হাঁটুন, বারান্দায় হাঁটুন, that's what we tell them. And of course if they get COVID-19, they need to self quarantine and then follow the direction of the doctors. Influenza and pneumonia vaccination bhalo naki? হ্যাঁ ভালো, because obviously secondary bacterial pneumonia আমরা জানি যে অনেক পেশেন্ট যাদের ডিটেরিয়েট করেছে ওরা ভাইরাল নিউমোনিয়াতে যত না তত তার থেকে বেশি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে। So probably it's a good time to give if they haven't already got the vaccinations, the influenza and the pneumonia vaccinations to our patients of diabetes. So the take home points, our patients with diabetes are not more prone to COVID-19, but if they do get it, they're at an increased risk for developing more severe disease. Any infection is likely to cause a rise in the blood sugar level, and COVID-19 is no exception. Uncontrolled diabetes can lead to worsening of the infection. So therefore, it's of primary importance that doctors, patients understand the importance of glycemic control and take whatever action needs to be taken. So on that note, আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন কোভিড এবং ডায়াবেটিসের সম্পর্ক এবং রিলেটেড কমপ্লিকেশনস গুলো। আপনার কাছে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নিব অবশ্যই যারা আছেন এখানে। তার আগে আমি একটু যেতে যাচ্ছি আমাদের যে কি প্যানেলিস্ট যে দুজন আছেন সেই দুজনের কাছ থেকে আমরা একটু শুনতে চাই। আমি প্রথমে যেতে চাই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার স্যার, ওনার কাছে। আজকে যে প্রেজেন্টেশনটা হলো কি আপনার কিনোট প্রেজেন্টেশন, সেই আলোকে আপনার কোনো বক্তব্য যদি থাকে। হ্যালো ডক্টর মোহাম্মদ রহমান। জি শোনা যাচ্ছে। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি বলেন স্যার। হ্যালো, হ্যাঁ জাহাঙ্গীর, তুমি শুনতে পাচ্ছ না আমাদের? ডক্টর জাহাঙ্গীর, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ না? জাহাঙ্গীর কানেকশন, ওকে শুনতে পাচ্ছি, ও শুনতে পাচ্ছে না। ওকে টেলিফোন করেন একজন, টেলিফোন করে বলেন যে। জি স্যার টেলিফোন করছি। ইন দ্য মিন টাইম জাহাঙ্গীর স্যারের যেহেতু কানেকশনের প্রবলেম হচ্ছে, আমরা একটু যেতে চাই ডক্টর এম সাইফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ, এন্ডোক্রাইনোলজি বিভাগে। উনি যদি আজকের প্রেজেন্টেশন সম্পর্কে এবং ওনার যদি কোনো বক্তব্য থাকে সে ব্যাপারে যদি বলতেন। ঠিক আছে, থ্যাংক ইউ মোহাম্মদ মাহমুদুর রহমান for your nice and kind introduction, and thank you Health and Nutrition Organization, Bangladesh University of Health Sciences and Elevate to organize this very recent and very important topics on association between COVID-19 and diabetes. What will be the outcome? And thanks to Dr. Arundhati Dasgupta for his nice, excellent and elaborative presentation. What she has already mentioned in her presentation, that good glycemic control is very important, and we should maintain good glycemic control at the cost of everything. That means in the lockdown period, what Dr. Arundhati has nicely mentioned, lots of picture about the good food in the social media, so people are relax a bit, associated with the relaxed life and with poor glycemic control. But it has been seen that the mortality of COVID-19, the diabetic patients who have got COVID-19 are associated with more than 8 times mortality if you compare with non-diabetic people. So having diabetes is a risk factor for poor outcome of COVID-19 infection. But if you have good glycemic control, definitely you can have some better outcome.
one thing I like to add here, glycemic control does not mean only the sugar control. What patient usually think that I have good blood sugar control, that means I have good glycemic control. Usually not like that. You should have also good control of hypertension, good control of dyslipidemia, maintenance of the body weight. Immune status seems to be very important in collaboration between the outcome of COVID-19 infection, diabetes, and about the morbidity and mortality. And thanks again to include me as the panel of experts. And thanks to Arundhati again for her nice and excellent presentation. And it's a pleasure to get Faridur Alam sir as a guest in today's program. And thank you everyone. Thank you. ধন্যবাদ ডক্টর সাইফুদ্দিন। আমি আবার ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে যদি বলতেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো 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 ডক্টর জাহাঙ্গীর, আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি। আপনি এর আগে কথাগুলো কি শোনেন না অন্যদের? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমরা শুনতে পাচ্ছি। ওকে টেলিফোনে বলো যে বক্তৃতা আপনি দিয়ে থাকেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি না শুনতে পারলে তুমি বলে দাও। জি স্যার, বলে দিচ্ছি। জাহাঙ্গীর আলম স্যারের মনে মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। আমরা এর মাঝখানে কিছু প্রশ্ন নিয়ে নিই, সর্বোচ্চ 2টো প্রশ্ন আমরা নিব। যদি ডক্টর অরুন্ধতী দাশগুপ্তর কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ রেজ হ্যান্ড এবং প্রশ্ন করতে। I think আমি chat box এ দেখতে পাচ্ছি Dr. Mithila Farooq. So maybe you could unmute yourself and ask. Mithila madam, please unmute and ask. Hello. Good evening, everybody. And thank you for your excellent presentation. We could visualize all the general consequences and all the medicines, all the effects at a time. So one of my question was diabetes itself is an immune suppressed disease, and also we are giving in the actually not in mild case but in the moderate to severe case the steroid is also immune suppressed. So both of this combination is actually working together. What is the consequences? Because the immunity is the suppression is the main factor in the COVID-19 infection itself, even the diabetes, and even when we add the steroid. And what is the that should be the worst consequences adding the steroid after that, because when we see the complete blood count is the lymphocyte count is very low in COVID-19 infection, and it stays long after 2-3 months. The lymphocyte count doesn't increase. That's in a adequate amount. So steroid is continuing for 1 month. So what do you think that the steroid is actually doing, how much helpful in COVID-19 with diabetic patients? Yeah, you're very correct that diabetes is a state of immunosuppression. But what we have, I think, mostly seen is that the prognosis is worse with the cytokine storms. And basically, we would also consider diabetes to be a condition of a pro-inflammatory state. So that is what is being acted upon by the steroids, basically. This pro-inflammatory state, the rise in the markers of inflammation, the TNF, the interleukin-6 and others. And mostly whatever, has been, whatever data we've got till now, most of the deaths have been attributed to multi-organ dysfunction following cytokine storm. So the concept of adding steroid was basically to overcome this. And what, we have seen so many studies come up. Some have said good about this, some have said bad about this. But recently, the study that we have seen basically is a little disappointing, because most of the whatever agents were being used, they said that they were not good, excepting for steroids.
So we are getting good benefits. We are definitely seeing benefits with the use of steroids. But then again, short-term course of steroids, I believe, in some patients, the tapering of steroids is not becoming possible. We are seeing it in the ICU patients. Our colleagues who are treating COVID-19, they're having a tough time because the moment they're trying to taper down the steroid, the patient is again worsening. So these are the patients where, you know, there is a little bit of concern. Otherwise, the ones who are getting short course of steroids and subsequently being tapered over oral, I don't think that would have much role to play in terms of immunosuppression. Short course, maybe 7 days, a course of steroids also, but it is definitely helping in a better prognosis. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। জাহাঙ্গীর স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, সুতরাং আপনি বলেন। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। শুনতে পাচ্ছেন? স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি স্যার বলেন, আপনি বলে যান, আমরা শুনতে পাচ্ছি। Thank you. Sorry. Respected chairperson of online regional webinar, Professor Dr. Anwar Hussain, Dean, Faculty of Public Health, Bangladesh University Health Science, Honorable Chief Guest, and my dear teacher, Professor Faridul Alam Sir, BC Bangladesh University of Health Science, other panelists and dynamic moderator, other participants, thank you. Next, I expressing deep condolence to all doctors and other frontline fighters who had died from COVID. The understanding of COVID is still evolving. Day-to-day change clinical features, pathogenesis, treatment, complication, and more death. A lot of thanks today to speaker Dr. Arun Doti Dasgupta for her excellent presentation on the time-ending and challenging issue. We know COVID changed every lifestyle about the world. So it is a concerned issue for all physicians, especially who deals with diabetic patients. From this today's session and the symposium, we learn a lot how to manage diabetic patients who are suffering from it. Also thanks, and sorry, in the meantime I was disconnected from the webinar for internet discussion. Oh, thanks. ধন্যবাদ জাহাঙ্গীর স্যার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদুল আলম স্যার, ওনার মূল্যবান বক্তব্য এবং আজকের যে আলোচনা, সে আলোচনার উপরে দৃষ্টিপাত করার জন্য বিশেষভাবে অনুরোধ আছে। স্যার। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের আয়োজক নিউট্রিশন ফাউন্ডেশন সমিতি, ল্যাব8, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পাবলিক হেলথ ফ্যাকাল্টিজ, সবাইকে আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এক্সপার্ট
ডক্টর অরুন্ধতী দাশগুপ্তা, তাকে আমি স্পেশালি এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে তার very nicely presented, scientifically very appreciable presentation. সবচেয়ে বড় কথা তার বাংলায় আমাদের মাঝখানে প্রকাশ, এটাই আমাদের মুগ্ধ করেছে। আপনারা জানেন আমাদের এই বর্ষটাকে আমরা বাংলাদেশে মুজিব বর্ষ বলছি। সেই আমাদের জাতির পিতার প্রতি আমরা আজকের এই অনুষ্ঠানে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, সেই সাথে আমরা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনার বক্তৃতার শুরুতে আপনি যখন বলেছেন যে রুটস, আপনি আপনার রুটকে স্মরণ করেছেন, এটাই আমাদের জন্য বড় পাওয়া। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদীর এই দেশে আপনার রুট, কাজেই আপনি যে জেনারেশনের, হয়তো আমাদের পরের জেনারেশন হবেন, আপনার দেখে আমি মনে হচ্ছে সো ইয়াং ইউ আর। তো আপনাকে আমরা আমাদের প্রতি আপনার যে ভালোবাসা, এটা আমাদের মুগ্ধ করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে ডক্টর জাহাঙ্গীর আলম এবং ডক্টর সাইফুদ্দিন, যারা তাদের আপনার বক্তব্য রেখেছে এবং আমাদের এই প্রোগ্রামটাকে এনলাইটেড করেছে। আপনারা জানেন যে কোভিড আমাদের ভিতরে বসেছে, আছে এবং আরো কতদিন থাকবে উই ক্যানট সে, এটা প্রেডিক্ট করতে পারছি না। আমরা আজকের দিনে আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে আমরা কোভিডের সাথে এখন মিলেমিশে গেছি। এটা আমাদের জন্য আমি মনে হয় একটা প্রবলেম, কারণ আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন যে ইউরোপের সবগুলো দেশ, তাই সেখানে আবার নতুন করে শুরু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। আর আমেরিকার কথা তো বলতেই নাই, কারণ তারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর, তাদের ক্ষমতা বেশি, কিন্তু তাদের এমন একজন প্রেসিডেন্ট, আমি পলিটিক্যাল কথা বলবো না, যে সে আমাদের আমি রিপাবলিকান পার্টিকে একসময় পছন্দ করতাম, কিন্তু দি ম্যান, এই ট্রাম্প, সে মানে আমেরিকার রাজনীতিকে দূষিত করেছে আমার মনে হয়, এবং তার কারণে আজকে মানে সে, আই এম সরি টু সে, যে তার জ্ঞান বোধপত্তি অত্যন্ত সাধারণ, তার সায়েন্টিফিক নলেজ না থাকার কারণেই আজকে শুধু আমেরিকা ভুগছে না, তার কারণে সারা পৃথিবী ভুগছে। আপনারা জানেন যে সে জলবায়ুর ব্যাপারে তার কোনো বিশ্বাস নাই, প্রকৃতির ব্যাপারে তার কোনো বিশ্বাস নাই, তার বিশ্বাস নাই WHO এর প্রতি। এগুলো আমাদেরকে, তারা যেহেতু একটা গার্জিয়ান হিসেবে পৃথিবীতে কাজ করে, জ্ঞান বিজ্ঞানের, শুধু যে পলিটিক্যাল গার্জিয়ান না, আমেরিকা জ্ঞান বিজ্ঞানেরও গার্জিয়ান, কিন্তু সেটাকেও তারা দূষিত করেছে। তার কারণে সে আর কি, মিস্টার ট্রাম্প, আমরাও ভুগছি। তো আমি সে কথা বলবো না, কিন্তু আমরা যে সেকেন্ড ওয়েভের ভিতরে গেছি, এবং আজকে পৃথিবী হচ্ছে গ্লোবাল। আজকে যদি কলকাতায় কিছু ঘটে, তার প্রভাব ঢাকায় আসবে। আজকে যদি নিউ ইয়র্কে কিছু ঘটে, তার প্রভাব আসবে। আপনারা জানেন যে আমাদের দেশে তো ছিল না, আমাদের এই সাউথ এশিয়াতে ছিল না, কিন্তু প্লেনে করে আমরা আমাদের দেশে জনগণের যাতায়াতের ফলে আমরা এর প্রভাবে আমরাও আক্রান্ত হয়ে গেছি। তো এখন যদি এই ইউরোপ আমেরিকা আবার বেড়ে যায়, তা আমাদের তো এখন আবার এয়ারপোর্ট খুলে গেছে, হাজার হাজার লোক প্রতিদিন আসা যাওয়া করছে, আবার আমরা তার থেকে আক্রান্ত হব। কাজে আমাদের এখন আবার নতুন করে এই করোনার সাথে যে আমরা আবার সহজে বসবাস করতে শুরু করেছি, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আবার সবাইকে সচেতন হতে হবে। আমাদের এখন বলা হচ্ছে, আগে সোশ্যাল ডিস্টেন্সকে যত গুরুত্ব দেওয়া হতো, এখন সেটা এখন কমে গেছে। এখন মাস্ক পরার পরে আমরা যে গুরুত্ব দিচ্ছি, সেটাও আমরা পাচ্ছি না। তো আমরা আশা করি যে আমাদের কমিউনিটির ভিতরে আমাদের পলিটিশিয়ান, আমাদের এনজিও ওয়ার্কার, আমাদের সব শ্রেণীর মানুষ যারা কনসাস, তারা তাদের কনসাসনেস কাজ করবে, এবং আমরা সেই কনসাসনেস ভিতর দিয়ে আমরা সবাই সচেতন হব, তাহলে আমরা কোভিডের থেকে আগামী দিনে নিজেদেরকে রক্ষা করতে পারবো। রিগার্ডিং ভ্যাকসিন, এখনো ভ্যাকসিন ডিসেম্বরের ভিতরে আসার কথা ছিল, এখন আসছে না, এবং ভ্যাকসিন নিয়েও আমাদের আস্থার
জায়গাটা অমনভাবে তৈরি হয়নি। আপনারা জানেন যে সবাই বলছে 2টো ডোজ দিতে হবে, তাতে কতদিন ইমিউনিটি থাকবে এটা এখনো আমাদের স্টাডি হয় নাই, কারণ অত লং টাইম স্টাডিগুলো সেটা প্রমাণ করছে না। কাজেই যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের এই ভ্যাকসিনও আমাদের রক্ষা দিতে পারবে না। তবুও ভ্যাকসিন আমাদের আস্থার জায়গা, আমরা আশা করছি যে ভ্যাকসিন আসবে, তখন আমরা হয়তো কিছুটা রক্ষা পাবো। কিন্তু এই পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভ্যাকসিন যদি পৌঁছাতে হয় এবং আমাদের সর্বোচ্চ যে ক্ষমতা আছে তা দিয়ে তৈরি করে, তাহলে কত বছর লাগবে ভ্যাকসিন পেতে সবাইকে, সেটা একটা ব্যাপার। তাই আমাদের যেমন প্রিভেনশনের কথা ভাবতে হবে, আমাদের ম্যানেজমেন্টের কথা ভাবতে হবে, ব্যক্তিগত সুরক্ষার কথা ভাবতে হবে। আজকে যেটা ডক্টর দাশগুপ্ত আমাদের বললেন যে ডায়াবেটিসের কথা, আপনারা হাইপারটেনশন এর কথা জানেন, ওবেসিটির কথা, এই তিনটে হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের রিস্ক ফ্যাক্টর। যে আমাদের দেশের মানুষ এখন তাদের অনেক অ্যাফিলিয়েশন বেড়েছে, তাদের নিউট্রিশনের স্ট্যাটাস বেড়েছে। নিউট্রিশন বলতে আমার দেশে একটু নাদুস নুদুস বোঝানো হয়, ওয়েট বেশি হলে সেই স্বাস্থ্যবান। যে আমাদের এই যে ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের সবাইকে ডায়াবেটিস, আজকে এই বিশ্ব যে ডায়াবেটিস ডে, সেখানে আমরা যে কথা সকালের থেকে বলা শুরু করেছি যে আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে হবে এবং ডায়াবেটিসকে ম্যানেজ করতে হবে। এবং আমরা যদি এই তিনটা করতে পারি তাহলে আমরা, তার ফলে আমাদের যদি কোভিড এর আক্রমণ হয়ও তাহলে আমরা নিজেদের রক্ষা পাবো। কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস, আপনারা লেকচারে শুনলেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস হচ্ছে আমাদের সবচেয়ে বড়ই। আমরা অরুন্ধতির কাছে আরেকটা কথা শুনেছি এবং আমিও আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেকে ডায়াবেটিস নেই, অথচ দেখা যাচ্ছে যে তাদের কোভিড এর আক্রমণের পরে দে আর সাফারিং ফ্রম ডায়াবেটিস, এবং তারা সেই ডায়াবেটিস দে আর ক্যারিং ইট। যদিও তারা ভালো হয়ে গেছে অনেকে, বাট দে আর ক্যারিং ইট। এবং তাদের অন্যান্য সিমটম, অন্য প্যাশেন্টের যেমন আপনার সিমটম ফ্রি হতে সহজ, সিমটম ফ্রি আই মিন কমপ্লিকেশন ফ্রি যত সহজে হয়, তো ডায়াবেটিস প্যাশেন্টদের তত সহজে হয় না, কারণ তাদের মাল্টিপল মরবিডিটি। ডায়াবেটিস পেশেন্ট মানে হচ্ছে তার রেনাল মরবিডিটি, কার্ডিয়াক মরবিডিটি এবং আদার্স মরবিডিটি, সেগুলো তাদের সাথে এসে যায়। কাজেই আমাদের আজকের এই সেমিনারের উদ্দেশ্য হবে যে আমরা কোভিডকে থেকে রক্ষা করব, আমাদের নিজেকে সুরক্ষা করব, আমার পরিবারকে সুরক্ষা করব, আমার প্রতিবেশীদেরকে রক্ষা করব, আমার দেশকে রক্ষা করব, আমাদের পৃথিবীকে রক্ষা করব। সেই সাথে সাথে আমরা নিজেদেরকে ডায়াবেটিসকে যাতে আমাদের না হয়, প্রিভেনশন, দেন ম্যানেজমেন্ট, এটা আমাদের ভালোভাবে করতে হবে, যাতে আমরা আগামী দিনে আমরা কোভিড শুধু নয়, অন্যান্য যে সমস্ত রোগ আছে তার থেকে আমরা মুক্ত হতে পারি। তাই আমরা ডায়াবেটিস মুক্ত হওয়া সম্ভব নয়, ডায়াবেটিস যাতে আমরা নিয়ন্ত্রিত এবং প্রতিরোধ করতে পারি, সে আশা করে আপনাদের সবাইকে আমাকে আমন্ত্রণ করার জন্য এই প্রোগ্রামে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ স্যার। এখন সবার জন্য উন্মুক্ত, যদি কোনো প্রশ্ন থাকে যে কারো কাছে, আমাদের প্যানেলিস্ট বা আমাদের যে কিনোট স্পিকার যিনি আছেন তাদের কাছে, প্লিজ একজন করে হাত তুলবেন, আমি তার কাছে চলে যাব। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আবার ধন্যবাদ দিনে আমি বিদায় নিচ্ছি। ওকে, ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন বলছি। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্যারের নিকট একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা কোভিডে দেখা যাচ্ছে যে অনেকে এটা আর কি ফেসবুকে ভাইরাল হয়েছে যে স্ক্যাবো জাতীয় ওষুধগুলো খেলে মানে রক্ষা পাওয়া যাবে। তা এই ব্যাপারে ডাক্তারি মতামত কিংবা এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি আর কি। ডাক্তার জাহাঙ্গীর আলম স্যার, আপনি কি শুনতে পেয়েছেন? জি জি, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি স্যার, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি। আজকের আমাদের সম্মানিত স্পিকার ডক্টর অরুন্ধতী দাশগুপ্তা, উনি ইলাবোরেটলি কিছু বলে গেছেন। তার মধ্যে কোন ড্রাগগুলো ইউজ করতে পারবো না, কতটুকু বেনিফিশিয়াল বা হ্যাজার্ড সবকিছু উল্লেখ করা হয়েছে। আপনি যেটা বলছেন এই ড্রাগটা জেনেরিক হলো ইবারমেথিন। এটা একসময় বাংলাদেশে খুব প্রচুর ইউজ করা হইতো, এখন এমনকি মার্কেটে শর্টেজ হয়ে গেছে। আমরা যদি রিকমেন্ডেশন হোক দেখি নভেম্বরের 2-3 তারিখের দিকে ও যেই লাস্ট রিকমেন্ডেশন দিছে, ওখানে ইমারবিন দ্যাট স্কেবু যেটা আপনি বললেন এটাকে টোটালি ইউজ করা যাবে, কোভিড এর জন্য ইউজ করা যাবে না। এটা সাধারণত আমরা জানি যে এটা আমাদের দেশে আমরা বলি এটা উকুন অথবা যেগুলা আমাদের কিছু ইয়ে আছে যে পরজীবী জাতীয় যে জীবাণুগুলো আছে ওই মারার জন্য এটা সাধারণত ইউজ করে। এখানে কোভিড এর জন্য এই ইবারমেথিন দ্যাট মিন্স কেবু ইউজ না করার জন্য রিকমেন্ডেড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে। আমরা যখন রেজিস্ট্রেশনের জন্য আহ্বান করেছিলাম সেখানে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো প্রথমে যে আমি ডক্টর অরুন্ধতী দাশগুপ্তের কাছে, সেটা হলো ডায়াবেটিস মেনটেনের জন্য কিটো ডায়েট আসলে কতটুকু ভূমিকা রাখে। এখন কিটো ডায়েট অনেকটা পপুলার হয়ে গেছে আমাদের দেশে, আমি জানি না ইন্ডিয়াতে কি অবস্থা, কিন্তু আমাদের দেশে কিটো ডায়েট অনেক পপুলার, যেগুলোর পজিটিভ দিকও আছে বা নেগেটিভ দিকও আছে। একটা প্রশ্ন এসে যে কিটো ডায়েট কতটুকু ভূমিকা, আসলে সঠিক পদ্ধতি কিনা বা কারা করতে পারবে এই ব্যাপারে যদি বলতেন। যেমন আপনি বললেন যে এখন কিটো ডায়েট সম্বন্ধে খুব একটা হাইপ, বিশাল হাইপ চলছে, বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট কিটো ডায়েট কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য নয়, বেসলাইন নয়। It was for obese patients wherein you're putting in a lot of protein and inducing a state of ketosis. সেই একটা কন্ডিশন, একটা ডায়াবেটিক পেশেন্ট যার অ্যাসোসিয়েটেড অনেকগুলো ইস্যুস আছে। আমরা কিটো ডায়েটের সাথে যেটা সাইড এফেক্টস দেখেছি, আমরা we have seen an increased risk of in terms of cardiovascular morbidity. We've seen increase in MI, we've seen increase in a lot of cardiovascular complications. So diabetic patientদের জন্য keto diet I would not say. Obese patientদের জন্য, some obese patients where keto diet does work well, but what we've also seen is that maintaining a keto diet becomes quite difficult. Initially, they do lose a substantial amount of weight. There is no, all data tells us that yes, they do lose, and we see patients lose. Kintu diabetic patiented ক্ষেত্রে একটা inducing a state of ketosis একটা খুব healthy way of approaching obesity নয়. So rather than that, diabetic patientদের মধ্যে যেগুলো কিছু concepts like intermittent fasting বা skipping a meal, যেগুলো stable diabetic patient, elderly নয়, young diabetic patient with no comorbidities, তাদের ক্ষেত্রে বরঞ্চ ওগুলো diets better, বা Mediterranean diet বা overall a low calorie diet, these work better. These have better safety areas in diabetics as compared to keto diet. So I personally would not recommend keto diets to any of my diabetic patients. Other obese young patients maybe, but I personally am more a stickler for intermittent fasting, for low calorie diets, for substitute diets, because I've seen them work out well and patients are able to continue those. Keto diet কিন্তু কন্টিনিউটিটা দেখি না, তারপরে ওরা আবার রিগেইন করতে শুরু করে। জি, ধন্যবাদ ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত। এরপরে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হলো যে দুটো প্রশ্ন একসাথে। সেটা হলো যে ডায়াবেটিস কন্টাজিয়াস কিনা। এটা হলো অনেকের প্রশ্ন থাকে যারা বিশেষ করে হলো প্র্যাকটিস করেন তাদের কাছে। ডায়াবেটিস কন্টাজিয়াস নয়, কিন্তু ডায়াবেটিস যেসব কারণে হয়
সেগুলো কিন্তু বেশ কন্টিজিয়াস, যেমন সেডেন্টারি লাইফস্টাইল, যেমন ওবেসিটি, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে জাঙ্ক ফুড, এই হ্যাবিটস গুলো কিন্তু বড্ড কন্টিজিয়াস। কিন্তু ডায়াবেটিস অ্যাজ সাচ কন্টিজিয়াস নয়, বাট ইট রানস ইন দ্য ফ্যামিলি। So if you have somebody in your family who's got diabetes, your parents, then your chances of getting diabetes is much more than others. But first degree relative to the karo ache tahole chances of getting. So it is not contagious, but it does run in the family. ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে এখানে, আমাদের নিউট্রিশনিস্ট তাসনিমা হকও আছেন, ডক্টর অরুন্ধতী, দুজনের কাছে প্রশ্ন, দুটো প্রশ্ন একসাথে। সেটা হলো যে মধু বা হানি এটা আসলে ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন কিনা। আরেকটি প্রশ্ন ছিল যে ভাত আসলে কতটুকু খাওয়া যাবে, কখন কখন খাওয়া যাবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য। কারণ আমরা জানি যে ভাত হলো স্টেপল ফুড আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে। এটা নিয়ে যদি বলতেন। আমার মনে হয় Tasnim is the best person to answer that. Tasnim, why did you take this? থ্যাংক ইউ। আজকের প্রোগ্রামটার জন্য হচ্ছে ল্যাবএইড, হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং BOHS, 3 অর্গানাইজেশনকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের 2 কি নোট স্পিকার এনাদেরকেও অনেক ধন্যবাদ। এখন প্রশ্ন দুটি আমাকে খুব রেগুলারই শুনতে হয় যে ডায়াবেটিক্স রোগীদেরকে মধু খাওয়া যাবে কিনা এবং ভাতের ব্যাপারটা। আগে ভাতেরটার উত্তর দিয়ে নেই। সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা দুবেলা ভাত খেতে চায়, রাতেও ভাত খেতে চায়, বা অনেকে এসে বলে যে রুটিতে আমার কনস্টিপেশন হয় বা রুটি খেলে গ্যাস হয়, সেক্ষেত্রে কি করব। 3 বেলা ভাত খেলে অ্যাকচুয়ালি ডায়াবেটিক্স রোগীদের ব্লাড সুগার লেভেলটা অনেক বেড়ে যাবে। আমরা প্রেজেন্টেশনেও অনেক কিছু দেখেছি যে এখানে নিউট্রিশনের কিছু ব্যাপার চলে আসে, প্লাস ডায়াবেটিক্স রোগীদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর রুটি আমরা ডায়াবেটিক্স রোগীদেরকে বলি কারণ এটা হচ্ছে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে, প্লাস হচ্ছে রক্তে রুটি খেলে এটা একটু স্লোলি রিলিজ হয় এবং ব্লাড সুগার লেভেলটা কিছুটা স্টেবল থাকে, কিন্তু ভাত খেলে এটা খুব দ্রুত বেড়ে যায়। এই কারণে ভাত খেতে আমরা মানা করে থাকি, কিন্তু এক বেলা ভাত খেতে বলি। অনেক সময় দেখা যায় যে অনেক অফিসে থাকার কারণে দুপুর বেলা রুটি নিয়ে যায়, সেক্ষেত্রে রাতের বেলা ভাত খেতে পারে, ভাত খাওয়া যাবে অবশ্যই। আবার এরকম আমি পেশেন্ট পেয়েছি 2 বা 3 বেলা ভাত খেয়ে তার ব্লাড সুগার লেভেল সে নিয়ন্ত্রণে রেখেছে। এখন কতটুকু ভাত খাচ্ছে এটা একটা পরিমাণের বিষয় আছে যে সে কতটুকু খাচ্ছে। আর নরমালি 2 বেলা রুটি 1 বেলা ভাত খাওয়াটাই ভালো, সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে। এবং আমরা যারা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে কাজ করছি, আমরা সবাই চিনি, মিষ্টি, গুড়, মধু, মিষ্টি সবকিছুকেই খেতে মানা করি, কারণ এটা সুগার লেভেল অনেক বাড়ায় দেয়। এবং যদি না সে ডায়াবেটিক্স বা যদি তার দেখা যায় যে খুব অনিয়ন্ত্রিত হয় বা হাইপো হওয়ার চান্স খুব বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তো 4-এর নিচে নেমে গেলে মিষ্টি খাবার খেতে হবে, কিন্তু এছাড়া কোনো মিষ্টি খাবার একদমই না খাওয়াই ভালো। অকেশনালি যদি কিছু খেতে হয় খেতে পারে, বা সেক্ষেত্রে ডায়াবেটিক্স চিনি দিয়ে খেতে পারে, বা ডায়াবেটিক্স অনেক মিষ্টি এখন বাজারে পাওয়া যায়, অনেক কিছু বাজারে অ্যাভেলেবেল, সেটা খেতে পারবে, কিন্তু না খাওয়াটাই ভালো। মধুটা না খাওয়াই ভালো একদম পারতপক্ষে, মানে এটা অ্যাবসলিউটলি না খাওয়াই ভালো। আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো যে আমরা পেশেন্টদেরকে না আমরা প্রায় দুটো কথা, একটা হচ্ছে রুটির, আমরা বলি রুটি খা। সো আই হ্যাভ অফেন হ্যাড পেশেন্টস যারা রুটি খাচ্ছে এসে বলবে যে আমি এক ভাত ছেড়ে দিয়েছি, তারপরে সুগার লেভেল কন্ট্রোলে নেন, when you prod them তো রুটি কটা খাচ্ছেন, then it's like 6টা-7টা খাচ্ছি। So what we basically need to tell them is that it is the quantity of the total amount of carbohydrate that you're taking in, and রুটিতে ফাইবার কন্টেন্টটা বেশি থাকার জন্য, যেটা তাসনিমা বললো, ইমিডিয়েট সুগার লেভেলটা রাইজ হয় না, সেই জন্য রুটি ইজ বেটার। বাট দেন অ্যাগেন রুটির কোয়ান্টিটিটাও রেগুলেট করতে হবে। আর যেটা তাসনিমা অফকোর্স বললো যে যে কোনো মিষ্টি, আমরা অনেক সময় যে কোনো মিষ্টিটা বলতে ভুলে যাই। সো when you're saying যে মিষ্টি চিনি খাবেন না, এই খাবেন না, সো আমাদের অনেক পেশেন্টস খুব খুশি মনে গুড় দিয়ে খেতে থাকে। Particularly in this part, they're very happy to take good. So what Tasnima said needs to go out. যে কোন রকমের মিষ্টি এগুলো সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি স্পাইক করে দেয়, সেই জন্য আমরা যে কোনো রকমের মিষ্টিকেই অ্যাভয়েড করতে বলি। আমি একটা কথা একটু যোগ করতে চাই এখানে, ডাক্তার অরুন্ধতী যেটা বলছে দ্যাট ইজ ভেরি ট্রু। ভাত আর রুটির ক্ষেত্রে আমরা একটু বলি, এই যে কিটো ডায়েট যেমন ইন্ডিয়াতে জনপ্রিয় হচ্ছে, আমাদের দেশে এখন তুঙ্গে অবস্থা চলছে। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে only 5%, কিন্তু ব্যালেন্স ডায়েটে আমরা বলছি কার্বোহাইড্রেট শুড বি 45 to 50%, যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন রিকমেন্ড করছে। তো ল্যান্সেটে দেওয়া was an article published in Lancet in 2018, around 15,000 পেশেন্ট তারা 25 years ফলো আপ করেছে। ফলো আপ করে তারা দেখেছে the patient who has taken carbohydrate less than 40%,
more than 70% তাদের মর্টালিটি অনেক বেশি, এবং যারা 40 to 70 মধ্যে থাকছে মানে মাঝামাঝি থাকছে তাদের কিন্তু মর্টালিটি হচ্ছে সবচেয়ে কম। সুতরাং রোগীরা যখন অনেক সময় আমাকে এসে বলে যে স্যার আমার তো ডায়াবেটিস, আমি আজকে থেকে চিন্তা করছি ভাত রুটি সব বন্ধ, তা আমি রোগীদের বলি যে ভাত আপনার শত্রু, যদি আপনি বেশি খান অথবা না খান, দুই ক্ষেত্রেই ইট উইল কজ হার্ম টু ইউ। আপনাকে অবশ্যই ডাক্তার তাসনিমা হক যেটা বললো যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আমরা যে রিকমেন্ড করছি যে দুপুরে অন্তত ভাত খান, রাতে রুটি খান। আমিও রোগীদের বলি যে আবার কিছু কিছু মানুষ আছে একদম ক্রেজি যে আমি ভাত রুটি আজকে থেকে একদম টোটালি বন্ধ, আমি তাদেরকে বলি না, এক বেলা ভাত কিন্তু আপনার জন্য খুবই, এটা আপনার জন্য খুবই এসেনশিয়াল, তাই পরিমাণটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সুতরাং খুব ধরনের ক্রেজি ডায়েট বা ক্র্যাশ ডায়েট রোগী এসে বললে, যেমন ব্রিটিশ নিউট্রিশন সোসাইটি রিকমেন্ডেশন হচ্ছে প্রতি সপ্তাহে আপনি যখন ওয়েট রিডাকশন করবেন তখন প্রতি সপ্তাহে 1 পাউন্ডের চেয়ে বেশি ওয়েট কমানো যাবে না। কিন্তু আমাদের দেশে এখন একটা নতুন ট্রেডিশন 7 দিনে 10 কেজি, 10 দিনে 15 কেজি করে কমাচ্ছে। ইটস ভেরি হার্মফুল। এটাতে যেমন আমি ডায়াবেটিস প্র্যাকটিস করি, আমি গত 6 মাসে কিটো ডায়েট ফলো করে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস পেয়েছি 2 জন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পেয়েছি 2 জন, এছাড়াও নানাবিধ কোমরবিডিটি যারা হসপিটালাইজ হয় নাই তাদেরকে তো আমরা পেয়েছি। সুতরাং এই ধরনের এক্সট্রিম ডায়েট না করার জন্যই আমি সবাইকে অনুরোধ করব। আবারও সবাইকে ধন্যবাদ। আই হ্যাভ অ্যানাদার প্রোগ্রাম আই হ্যাভ টু গিভ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মোহাম্মদ সাইফুদ্দিন স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের আর কিছু প্রশ্ন এসেছে, আমি দুটো প্রশ্ন একসাথে বলছি। সেটা হলো বলছেন যে ইয়াং কাপলদের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের কনসিভ করার জন্য কোনো প্রবলেম হবে কিনা বা কমপ্লিকেশন হবে কিনা, এই একটি প্রশ্ন এসেছে। তার সাথে আরেকটি প্রশ্ন এসছে যে প্রেগনেন্ট কালীন সময়ে আপনার যেটা জেস্টেশনাল ডায়াবেটিস যেটা, সেটা কেন হয় এবং কি আসলে, এটা সম্পর্কে অনেক কনফিউশন থাকে, এই প্রশ্নগুলো এসছেন। যেটা প্রথম প্রশ্ন যে ইয়াং কাপলস যারা কনসিভ করতে চাইছেন, সেখানে কোয়েশ্চেনটা হচ্ছে ডায়াবেটিসটা কার, ওয়াইফের না হাজব্যান্ডের। যদি ওয়াইফের ডায়াবেটিস থাকে তার ইমপ্লিকেশন স্ট্রঙ্গার। সো ডেফিনেটলি সুগার লেভেলসকে কন্ট্রোল করে নিয়ে তারপর প্রেগনেন্সি প্ল্যান করতে হবে, বিকজ আনকন্ট্রোলড ডায়াবেটিসের খুব স্ট্রং ইমপ্লিকেশন ইন টার্মস অফ মিসক্যারেজ, ইন টার্মস অফ IUGR, in terms of developmental anomalies, cardiac anomalies, kidney anomalies, যেগুলো প্রথম ট্রাইমেস্টারে যদি সুগার লেভেলস হাই থাকে তাহলে এগুলো কমপ্লিকেশনস হতে পারে। তো সেই জন্য ডক্টরের পরামর্শ নিয়েই প্রেগনেন্সি প্ল্যান করতে হবে, বিকজ মেবি ইউর অন সাম মেডিসিন যেটা হয়তো বন্ধ করে ইনসুলিনে শিফট করে তারপর হয়তো প্রেগনেন্সিটাকে প্ল্যান করতে হবে। কিছু মানে একটা মেটফরমিন আমরা মানে প্লাস মাইনাসে আছে, তাছাড়া অন্য মানে যেগুলো মেডিকেশনস ওগুলো আমরা চাইবো না যে কন্টিনিউ হোক প্রেগনেন্সি। তো ইট উইল বি, ইটস অলওয়েজ প্রেফারেবল টু হ্যাভ আ planned pregnancy. HbA1c needs to be below 6.5. We need to look at the other parameters, যে retinopathy আছে নাকি, microalbuminuria আছে নাকি, বিকজ এগুলো জিনিস বেড়ে যেতে পারে প্রেগনেন্সির সময়। তো সেই জন্য পুরো একটা থারো চেক আপ করে নিয়ে এবার যখন ডক্টর বলবেন যে ইয়েস ইউ আর রেডি নাও, you can go ahead and plan to conceive, then only you should go ahead and conceive. Sudden unplanned pregnancy যেন কোনোভাবেই না হয়, তার জন্য যেন adequate precaution নেওয়া হয়। In case of the husband, অতটা strong implication থাকে না, but yes, uncontrolled sugar levels এর সাথে sperm count এর একটা relation আছে, so that could have an effect. Otherwise, father এর diabetic status এর উপরে বাচ্চার খুব একটা তেমন কিছু একটা depend করে না। প্রেগনেন্সির সময়ে যেটা খুব বারবার আমরা যেটা বলবো, gestational diabetes is something which is, যে ডায়াবেটিসটা প্রেগনেন্সির সময় ফার্স্ট জানা গেছে, এবং যদি সে আজকাল যেটা বলে যে প্রথম 3 মাসে যদি দেখা যায় যে সুগার লেভেলস হাই এবং তখন HbA1c করে দেখা হয় যে সেটা যদি হাই, তাহলে আমরা অ্যাজিউম করি যে পেশেন্টের আগে থেকেই ডায়াবেটিস আছে, জেস্টেশনাল নয়, সেটা মানে টাইপ 2 ডায়াবেটিস হিসেবে ধরা হচ্ছে, এবং তার কমপ্লিকেশনস এর রেটটা অনেকটা বেশি হাইয়ার। প্রেগনেন্সি যেটা জেস্টেশনাল ফেজে যেটা হয়, যেটা আরেকটু লেটার স্টেজে ডায়াবেটিস স্টার্ট হয় 20-24 উইকস থেকে, তখন ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট সাধারণত করা হয় এবং সেটা করে দেখা হয়। তখন কেন সুগার লেভেলস বাড়ে, বিকজ প্লেসেন্টা যেটা কভার করে আছে ফিটাসকে, সেখান থেকে কিছু হরমোনস সিক্রিটেড হয় যেটার গ্লাইসেমিক পটেনশিয়ালস মানে বাড়িয়ে দেওয়ার, গ্লাইসেমিক লেভেলস বাড়িয়ে দেওয়ার একটা পটেনশিয়াল থাকে।
সেটা সেই জন্য বেসিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্সের স্ট্যাটাস বেড়ে যায়, ওয়েট বাড়ে, অনেকগুলো ফ্যাক্টরস আছে যার জন্য gestational diabetes per se হয়. And because these are mostly related to the placenta, so in majority of the cases যখন delivery হয়ে যায় তখন sugar levels normal আসে. But at the same time we need to understand যে এই পেশেন্টরা more prone to be diabetics later on, তো ওদেরকে ফলো আপে থাকতে হয়, 6 সপ্তাহ পরে আবার গ্লুকোজ টলারেন্স টেস্ট এটসেট্রা বা রেগুলার ফলো আপ সেটা করতে হয়। যদি সুগার লেভেলস কন্ট্রোল না থাকে, খুব খুব ইম্পর্টেন্ট যে অনেক কমপ্লিকেশন হতে পারে, মাদারের হাইপারটেনশন হতে পারে, প্রি এক্লেমশিয়া হতে পারে, বাচ্চার গ্রোথ বেশি হয়ে যেতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে, অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। তো কারো যদি প্রেগনেন্সির সময় we need to make this very very clear to all our patients, all our female patients in the conceivable age, that if pregnancy should always be planned and monitored. It should never be unplanned and unmonitored. আমাদের অনেক পেশেন্ট আছে যারা আমি ইনসুলিন স্টার্ট করলাম আবার 1.5-2 মাস পরে এসে দেখা করে একটা হয়তো ফাস্টিং পিপি, then it becomes probably we are not making them understand adequately that what needs to be done and what impact this can have on the child, not only during birth but even subsequently. So it's a very important area that needs to be emphasized again and again, I would say. আমি একটু অ্যাড করতে চাই ডক্টর অরুন্ধতির সাথে, যে আমরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে আমাদের একটা প্যাকেজ আছে, প্রি কনসেপশন কেয়ার। সেখানে আমরা ফুল প্যাকেজটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, এখানে তাদের কি খাবার খেতে হবে, নিউট্রিশনাল স্ট্যাটাস প্লাস যাবতীয় আপনি যা চেক আপের কথা বলছিলেন, পুরো একটা কমপ্লিট প্যাকেজ। এখান থেকে হচ্ছে আসলে আমরা ফুল ফলো আপে রাখি বাচ্চাটা হওয়া পর্যন্ত। কেউ যদি আমাদের কাছে কখনো আসে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এই কাজটা করে যাচ্ছে, যে প্রি কনসেপশন কেয়ার একটা রাখছে এবং রেগুলার মনিটরিং এ রাখা হচ্ছে আমাদের পেশেন্ট গুলোকে, যাতে করে তার ফুল প্রেগন্যান্সিতে কিছু না হয়। এবং আরেকটা যেটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিকালীন সময় দেখা যায় ডায়াবেটিক্স নিয়ে আসে বা প্রি কনসেপ্টে তারা হচ্ছে প্রি ডায়াবেটিক্স থাকে, কিন্তু এটা আফটার ডেলিভারি বা ডেলিভারির আগে কোনোভাবে কন্ট্রোলে থাকে না, বা ওই পাশ বা ডেলিভারির পরে যে হচ্ছে কন্ট্রোল করে না, সেক্ষেত্রে তারা কিছুদিন পর আবার ডায়াবেটিক্স নিয়ে আসে, এসে বলে যে আমার আসলে ডায়াবেটিক্সটা কন্ট্রোলে থাকলো না বা আমার প্রেগন্যান্সি থেকে ডায়াবেটিক্স হয়ে গেল। এই কারণে আমাদের জিডিএম পার্সেন্টেজ কিন্তু দিন দিন বাড়ছে। এবং আরেকটা যেটা আমাদের দেশের সমস্যা, যে আমরা যেহেতু ভাত প্রধান দেশ এবং দেখা যায় যে ভাতটা খেলে পেট একটু ভরা থাকে, সেক্ষেত্রে ভাতটাই বেশি খাওয়া হয়, মনে হয় যে ভাত খেলে আমাদের পুষ্টি চাহিদাটা বেশি পূরণ হবে বা পেটটা ভরা থাকবে, এটা আরেকটা সমস্যা হয়ে যায়। And moreover pregnancy তে when you tell them যে না কম খেতে হবে, পেশেন্ট তো কনভিন্সড হয়ে যায়, পেশেন্টের ঘরের মানুষকে কনভিন্স করা যায় না, পার্টিকুলারলি শাশুড়িদেরকে কনভিন্স করা খুব ডিফিকাল্ট, যে কম তাদের ধারণা হয় যে বাচ্চার সাইজ ছোট হবে, বাচ্চা এফেক্টেড হয়ে যাবে। সো আমার একজন টিচার ছিলেন, উনি বলতেন যে জেস্টেশনাল ডায়াবেটিসের প্রথম কাউন্সিলিং শাশুড়িদেরকে, তারপরে অন্য কোনো কথা। সো দ্যাটস সো ট্রু ইন প্র্যাকটিক্যাল দিস থিং। জি ধন্যবাদ। আমরা হলো অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা 10টায় শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি একটা প্রশ্ন পেয়েছি অলরেডি, যদি কোনো প্রশ্ন থাকে আর কারোর কাছে, প্লিজ আপনি মাইক্রোফোন অন করে আপনার প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। জি নাজমুল হাসান বলেন, আপনার প্রশ্নটা আমি বলতাম, আপনি বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমার এই প্রশ্নটা রিলেটেড অরুন্ধতী ম্যাডাম বলতেছিলেন, তারপর আমি একটু ক্লিয়ার করার জন্য, যে অনেক পেশেন্ট হসপিটালে আসে কোভিড এর সময়, যে ওনাদের আগে ডায়াবেটিস থাকে না, তো কোভিড এর সময় ওনার দেখা গেল যে স্টেরয়েড দেওয়ার কারণে যে হচ্ছে না, ব্লাড সুগার বাড়ছে, তখন আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করতেছি। তো যখন আমরা ডিসচার্জ দেব, তখন কি আমরা ওনাকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবেই ইনসুলিনটা দিয়ে দেবো ডিসচার্জে, নাকি কিভাবে ওটা কন্ট্রোল করবো? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর স্টেরয়েড মেনলি আমরা কি সব পেশেন্টকেই কোভিড এর দেবো, নাকি এটার কোনো আছে, রিকমেন্ডেশন আছে, এবং কি রোল কি আসলে স্টেরয়েডের কোভিড পেশেন্টদের ক্ষেত্রে? এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি। দ্বিতীয় প্রশ্নটা প্রথমে নিচ্ছি, যে স্টেরয়েড রুল নয়, মানে রেকমেন্ডেশন হিসেবে তো নয়, বাট রিসেন্টলি যে স্টাডিজ গুলো এসেছে সেখানে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে রেমডেসিভির বা অন্যগুলোতে যেটা বেনিফিট, তত তো বেনিফিট দেখায়নি, কিন্তু স্টেরয়েডে বেনিফিট দেখিয়েছে। এবং প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখছি, আমাদের কলিগস যারা ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছেন, মেডিসিনের যারা কাজ করছেন, তারাও রেগুলার বেসিসে বলছেন ফোরামসে যে স্টেরয়েডে কিন্তু তারা ভালো অ্যাকশন দেখছেন। আমাদের কানেকশনের প্রবলেম হচ্ছে,
এখানে জাহাঙ্গীর স্যার মনে কিছু বলতে চান? জি, কনফিউশন দিয়ে কন্ট্রোলে আনতে হচ্ছে ডিউরিং দ্য ফেজ অফ হসপিটাল। এবার স্টেরয়েডটা কন্টিনিউ করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি, মানে সরি, ইনসুলিনটা কন্টিনিউ করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করছে সুগার লেভেলস এর উপরে, স্টেরয়েডের উপরে। বাট ডেফিনেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেশেন্টকে মনিটরিং এ রাখতে হবে। যে পেশেন্টকে আমরা বলছি যে একটা মানে কি একটা গ্লুকোমিটার কিনুন এবং রেগুলারলি মনিটর করুন, বিকজ অ্যাজ ইউ আর টেপারিং ডাউন দ্য স্টেরয়েডস এগেইন দেয়ার ইজ আ লট অফ ফ্লাকচুয়েশন। তো 40 থেকে হয়তো ওয়াইসোলিন 40 ছিল, তাতে 30 20 করে করে আনতে আনতে সুগার এই হাইপার, অ্যান্ড ইউ নো উইথ দ্য ইউজ অফ স্টেরয়েডস পোস্ট প্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া বেশি হচ্ছে, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া থাকছে বিকজ অফ দি অ্যাকশন অন দ্য মেটাবলিজম। সো সেই জিনিসটা হচ্ছে, খুব ফ্লাকচুয়েশন থাকছে। তো সেই জন্য ইনসুলিন কন্টিনিউ করতে হবে কিনা সেটা ডিপেন্ড করবে পেশেন্টের সুগার স্টেটাসের উপরে। অনেককে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে বেশ কিছুদিন, প্রায় সপ্তাহখানেক, 10 দিন 15 দিন কন্টিনিউ করে তারপর টিপার ডাউন করে ট্যাবলেটে আমরা আনতে পারছি, সেটা যেটা দেখছি প্র্যাকটিক্যালি। ম্যাডাম জাহাঙ্গীর স্যার মনে কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? থ্যাংক ইউ ডক্টর নাজমুল। প্রথম কোশ্চেনটা ছিল যে ইনসুলিন কন্টিনিউ করব কিনা। এটা তো আমাদের স্পিকার ডায়াবেটিসের কন্ট্রোল কেমন, তার হিমোগ্লোবিন অলরেডি বসে যেহেতু ভর্তি হয় করাই, তার ফার্স্ট একটা রেজাল্ট আসে থেকে, তার স্টেরয়েড পাওয়ার পর তার সুগার কেমন, তার ডোজ কেমন আছে, ওইগুলার সবকিছু আসপেক্টে পরে কতদিন ইনসুলিন রাখবো কি রাখবো, বা রাখলো শান্ত চয়েস হলো এখানে ইনসুলিন 7 বুলাস, দরকার হলে আমরা বুলাস আস্তে কমাই বেজাল দিয়ে কন্টিনিউ করতে পারি, অথবা বেজাল বুলাস ডোজ কমাই রাখতে পারি ওইভাবে। তারপরে স্টেরয়েডের ব্যাপার, যেটা স্টেরয়েডের ব্যাপারে বলা হচ্ছে যে আমাদের যেগুলো আসছে যেগুলোতে বলতে হচ্ছে স্টেরয়েড আমরা দেব মডারেট কোভিড, এবং সে যদি দেখাচ্ছে আগে কি কোনো তার ইন্ডিকেশনের কারণে স্টেরয়েড পেয়েছে, তাদের সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে তাদের স্টেরয়েড দিতে বলতেছে। দেখা যাচ্ছে স্টেরয়েডের বেনিফিট অনেক। তো এখন স্টেরয়েডের দুটা ডিপেন্ড করতে ফিজিশিয়ানের উপর, পেশেন্ট আগে কোমর এজ এ ফুল প্রোটেকশন পলিসি ডোজ আমরা অ্যাপ্লাই করে পেশেন্টের ভালোর জন্য অ্যাপারেন্ট ডোজ যেটা ডেক্সটামিথাসোন, স্টেরয়েড বলতে ডেক্সটামিথাসোন, পেডনিসোলন, মিথিলপিনিসোলন, হাইড্রোকর্টিসন, আমাদের এই চারটার মধ্যে আমরা সাধারণত ইউজ করতে বলা হয়েছে হুর। তাহলে ডেক্সটামিথাসোন 6 মিলিগ্রাম পার ডে, পেডনিসোলন দেখা যায় 40, আর পেডনিসোলন 32 মিলিগ্রাম, হাইড্রোকর্টিসন 160, এগুলো ডেইলি ডোজ। এখন 10 to 10 days, কারো কারো ক্ষেত্রে হয়তো পরে তার টেপারিং করতে পারে বা কিছুটা ডোজ ডিউরেশন বাড়াইতে হইতে পারে। ইউজুয়ালি ডোজ 10 days। তো 10 days এর পরে সাধারণত আমাদের স্টেরয়েডের ক্ষেত্রে যে টেপারিং লাগে, পাওয়ার পর কোর্স পাওয়ার পর বন্ধ করে দিতে পারি। এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল যতটুকু আমরা এখন অ্যাপ্লাই করতেছি বা যতটুকু আমাদেরকে দিক নির্দেশনা বিভিন্ন ট্রায়ালের বেসিসে দিচ্ছেন এইটা বর্তমান। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা প্রশ্ন ছিল। জি 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 স্যার, আনমিউট করে নেন স্যার, আনমিউট করে নেন। I am Professor Dr. A.K. Mazil Haq. Basically, I am dentist. My question to Tasnima or Dr. Jahangir, আমরা commonly oral health problem is periodontal disease. As we know, about 25 systems strongly associated with dental problem, that is periodontal disease. যখন আমরা এই periodontal disease প্রসিডিউরে যাই ম্যানেজমেন্টে, এবং এর আগে পেশেন্টকে আমরা সুগার,
হাই পাচ্ছি, অনেক পেশেন্টকে পাচ্ছি। আমার প্রশ্ন দুজনের কাছে অথবা যে কোনো একজনের কাছে যে আসলে কোনো এই স্ক্রিনিং এবং চালু আছে কিনা, কিংবা আপনার প্রশ্নটা ঠিকমতো শোনা যায়নি, লাইনে ডিস্টার্বের কারণে। যদি স্যার আরেকবার একটু বলতেন শুধু প্রশ্নটা বলতেন। আমার প্রশ্নটা হলো যে আমার ভিডিও অফ করে নিলে বোধহয় কানেকশন সুবিধা হবে। আমার প্রশ্নটা হলো যে ডায়াবেটিস ডিটেকশনে কোনো ডায়াবেটিক সমিতি অথবা এই ধরনের প্রতিষ্ঠানের কোনো স্ক্রিনিং প্রোগ্রাম আছে কিনা, চালু আছে কিনা? স্যার, আপনার কোশ্চেনটার জন্য যেটা স্ক্রিনিং প্রোগ্রাম গুলো শুধু ডায়াবেটিক সমিতি না, বিভিন্ন অর্গানাইজেশন করে থাকে এবং বিভিন্ন অকেশনে স্ক্রিনিং প্রোগ্রাম গুলো করা হয়। স্ক্রিনিং প্রোগ্রাম অবশ্যই হয় এবং এটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন এটার সাথে কাজ করছে। আমাদের ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আমরা বিআইএইচএস জেনারেল হসপিটাল আমাদেরও হয়, এনএচএন থেকেও হয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান আছে যারা নিজেদের উদ্যোগেও এটা করে থাকে। আমরা সেপ্টেম্বরে হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশনের থেকে আমরা সেপ্টেম্বরে কুষ্টিয়া একটা স্ক্রিনিং প্রোগ্রাম করেছিলাম। জাহাঙ্গীর স্যার যদি কিছু বলতে চান তাহলে অ্যাড করতে পারেন আমার অ্যান্সারের সাথে। তো বললেন, শোনা যাচ্ছে না। তারপর একটু অ্যাড করতে চাচ্ছি, আসলে স্ক্রিনিং প্রোগ্রামগুলো তো অকেশনে দেখা যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বা আমাদের ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু স্যার এটা বললেন যে সেন্ট্রাল একটা অথবা অন্য কোনো ডিজিজের কারণে যদি আমরা সাসপেক্ট করি যে তার ডায়াবেটিস পারে, তাহলে তো ওই টেস্টিং এ পড়বে না, তাকে ওই মুহূর্তে ডায়াবেটিস পারপাস আমাদের যে ডায়াবেটিসের জন্য যে টেস্ট আছে ওইটা বলি UGTT প্লাস হিমোগ্লোবিন ওই টেস্টটা করতে। এখন এই টেস্ট আমাদের ডায়াবেটিস সমিতির যতগুলা এফিলিয়েটেড বলি বা মেইন ব্রাঞ্চ গুলা বলি, যত হাসপাতালে ওখানেই ভালোভাবে হয়। যত ডায়াগনস্টিক আমাদের সেন্টার গুলো আছে, এখন ম্যাক্সিমাম সেন্টার ওই টেস্ট গুলা ভালোভাবে করতেছে। এটার জন্য অ্যাডভাইস করে আমাদের কাছাকাছি কোনো ডায়াবেটিক সেন্টার পারেন আর কি। ধন্যবাদ স্যার। আমার মনে হয় লাস্ট একটা প্রশ্ন আমি নিব ডক্টর মঞ্জুর রহমান, উনি হলো ডিরেক্টর জেনারেল হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন। উনি লাস্ট একটা প্রশ্ন আমি নেব, এরপরে আমরা চলে যাব আজকে চেয়ারের বক্তব্যে। ডক্টর মঞ্জুর রহমান। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর রহমান। আসলে আমার প্রশ্ন না, আমি আগের প্রশ্নের উত্তরটা একটু জানাতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে ক্লাউড বেসড মেডিকেল ইকুইপমেন্ট একটা অঙ্গসংস্থান আছে যারা ডিজিটালি ডায়াবেটিসের স্ক্রিনিং করে থাকে তাদের নিজস্ব ডিভাইসের মাধ্যমে। আমরা ডিভাইসটা রোগীকে আসলে দিয়ে রাখতেছি, যারা ডায়াবেটিক তারা প্রতিদিন তাদের ডায়াবেটিসটা নির্দিষ্ট সময় মেপে ওই ডিভাইসের সাথে কানেক্ট করে দিলে এটা সরাসরি আমাদের ক্লাউড বেসড সিস্টেমে চলে আসে। আমি সেই অর্গানের সাথে বর্তমানে যুক্ত। এটা আমাদের একটা প্রজেক্ট রানিং আছে সরকারের সাথে, এটা যুক্ততা। এই প্রজেক্টটা বর্তমানে আছে সাভারের ধামরাইতে 51টা ইউনিয়নে আমরা এই কাজটা করেছি। 51টা ইউনিয়নে যতজন লোক আছে আমাদের হেলথ অ্যাকাউন্টের মাধ্যমে সেখানে ডায়াবেটিসের স্ক্রিনিংটা প্রতিদিন অন্তত করা হচ্ছে, সেভাবে আমরা ডাটা কালেক্ট করতেছি। এটা আমাদের বাংলাদেশে এখন চালু আছে। যিনি জানতে চেয়েছিলেন যে স্ক্রিনিং প্রসেসিংটা হয় কিনা, এটা বর্তমানে সাভারে আমাদের পাইলট প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলতেছে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মঞ্জুর, সুন্দর একটা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি অনুষ্ঠানের আজকের যে চেয়ারপারসন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার, ওনার বক্তব্য শুনবো। তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং ল্যাব এইডকে আজকের এই অনুষ্ঠানটি ওয়েবিনারটা আয়োজন করার জন্য। আমি সেই সাথে অনেক অনেক ধন্যবাদ ডক্টর অরুন্ধি দাশগুপ্ত, যে আজকে দিওয়ালির ছুটিতে এবং আজকে একটা বিশাল ডে ছিল ডায়াবেটিস ডে,
সেখানকার ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে সমস্ত ডক্টর এবং যারা আজকে পার্টিসিপেন্ট আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার, প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার। থ্যাংক ইউ মাহমুদ। শুনতে পাচ্ছ না মাহমুদ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি চেম্বার থেকে কথা বলছি। আমি ভিডিও অন করতে পারছি না বিকজ এখানে কানেকশনটা সেরকম স্ট্রং না। হাওয়ার আমি নিশ্চিত যে আপনারা সবাই একটি চমৎকার সন্ধ্যা উপভোগ করেছেন। আমি তো নিশ্চয়ই উপভোগ করেছি। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে সারা বিশ্ব আজকে একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। ধারণা করা হয় যে গত 100 বছরের পৃথিবী বোধ করি এমন বিপর্যয় আর দেখিনি যেটা কোভিড-19 আমাদেরকে দেখিয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই যে এখন পর্যন্ত আমরা এই রোগের তেমন কোনো নিশ্চিত প্রতিষেধক ওষুধ আমাদের হাতে পাইনি। যদিও বিভিন্ন দেশের অনেক ভ্যাকসিনের খবর আমাদের কাছে আসছে, আমরা আশার আলো দেখছি। আমরা নিশ্চিত নই কবে সেই ইফেক্টিভ কোনো ভ্যাকসিন আমাদের হাতে আসবে। সুতরাং একমাত্র সর্বাত্মক প্রতিরোধী আমাদের একমাত্র উপায়, এবং এই প্রতিরোধ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদেরকে সাহসের সাথে প্রতিরোধ ব্যবস্থায় যেতে হবে। আমরা নিশ্চয়ই জানি যে ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই ইমিউনিটি অনেক কম্প্রোমাইজড থাকে, আপনারা সবাই বলেছেন। তাছাড়া অন্যান্য রিস্ক ফ্যাক্টরস তো থাকছেই। সুতরাং এইসব রোগীদের সতর্কতা আরো অনেক বেশি অবলম্বন করতে হবে। যেটা ডক্টর অরুন্ধতিও বলেছেন যে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট কোনো কারণে এফেক্টেড হয় তাহলে তার কিন্তু ফ্যাটালিটি অনেক বেশি বেড়ে যায়। সুতরাং আবার ঘুরে ফিরে সেই পাবলিক হেলথ অ্যাপ্রোচের কাছে আসতে হবে। আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, কোনো বিকল্প নেই। এটি শেষ কথা। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং বিনয় চিত্তে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেমিনারের কিনোট স্পিকার, আমাদের বন্ধু রাষ্ট্রের আমাদের একজন বন্ধু ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, আপনার অসাধারণ প্রেজেন্টেশনের জন্য এবং চমৎকার ডিসকাশনে অংশগ্রহণ করবার জন্য। আপনি আপনার অসাধারণ প্রেজেন্টেশন এবং অসাধারণভাবে আপনি প্রেজেন্ট করেছেন, আমরা সত্যি মুগ্ধ। মাঝে মাঝে আপনি বাংলায় কথা বলেছেন, সেটিও আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই সেমিনারের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর ফরিদুল আলম স্যারকে। তিনি তার মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমি আয়োজক প্রতিষ্ঠান আজকে যারা আয়োজন করেছে, আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং ল্যাবএইডের পক্ষ থেকে যারা আজকের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে অন্যান্য প্যানেলিস্ট যারা ছিলেন, ডক্টর সাইফুদ্দিন আপনাকে ধন্যবাদ জানাই, ডক্টর জাহাঙ্গীর আলম সরকার আপনাকেও আয়োজক প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যারকে। এবং সেই সাথে যেটা বলতে চাই আমরা, সেটা হলো যে আমি যেহেতু হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স দুটোর সাথেই জড়িত আছি, আমরা ভবিষ্যতে রুদ্রাক্ষ স্পেশালিটি কেয়ার সেন্টারের সাথে যে কোনো ভাবে, সেটা হলো গবেষণা হোক বা কোনো সেমিনার হোক বা কনফারেন্স হোক, সেই সাথে আমরা ভবিষ্যতেও যুক্ত থাকব। আমি গত বছর গিয়েছিলাম ওনাদের প্রোগ্রামে, খুব ভালো লেগেছিল। এবার করোনাকালীন সময়ে আমরা ওয়েবিনার করছি, হয়তো ফিজিক্যালি হচ্ছে না। ভবিষ্যতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা ফিজিক্যালি মিট করব, এবং সেই আশাটাই
থাকবে। ধন্যবাদ ডক্টর অরুণী দাশগুপ্ত এবং ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। তো এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ, খুব ভালো লাগলো, শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।